তো আজকে আলোচনা করব আমরা প্রিভিয়াসলি বিন্যাসটা শেষ করছি। বিন্যাসের প্রত্যেকটা টাইপ দেখছি, ফর্মুলা গুলো দেখছি, কিভাবে ফর্মুলা গুলো ইউজ করতে হয় বিভিন্ন প্রবলেমে সেটা দেখছি। আজকে আলোচনা করবো সমাবেশ নিয়ে। বিন্যাস ও সমাবেশ অনেকটাই ইন্টারলিঙ্ক, একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, ঠিক আছে? তো বিন্যাস পড়লে সমাবেশ অবশ্যই পড়তে হবে। সমাবেশকে ইংলিশে বলা হয় কম্বিনেশন। তো প্রথমে বোঝার চেষ্টা করব যে সমাবেশের সাথে আসলে বিন্যাসের পার্থক্য কোথায়, বিন্যাসের সমাবেশ ঠিক কোন জায়গায় ডিফারেন্ট। হ্যাঁ, তারপর আমরা সমাবেশের ফর্মুলা গুলা ইউজ করার জন্য আসলে কোন অপারেটরটা আমাদের সাহায্য করবে। আমরা জানতাম যে বিন্যাসের ক্ষেত্রে আমাদের একটা অপারেটর খুব কাজ করছিল আমাদের জন্য, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অপারেটর, আর একটা হচ্ছে পি। এনপিআর এর ফর্মুলাটা ইউজ করার সময় যে এনপিআর এই পি অপারেটরটা কাজ করছিল। ওকে, তো সমাবেশের জন্য এরকম একটা অপারেটর আছে, তো সেই অপারেটর শিখবো, তারপর প্রবলেম গুলো সলভ করতে পারবো খুব সহজে। তো আসলে প্রথমে বোঝার চেষ্টা করি সমাবেশ জিনিসটা কি, সেটা আমরা বিন্যাসের সাথে পার্থক্য করে বোঝার চেষ্টা করবো। ধরো আমি বিন্যাসের ক্ষেত্রে যেভাবে এক্সাম্পল দিয়েছিলাম এ বি সি, ধরো তিনটা লেটার নিলাম। এখন তিনটা লেটার থেকে আমি দুইটা লেটার নিয়ে, যদি আমি বলতাম যে দুইটা লেটার নিয়ে সমাবেশ করো, সেটা আসলে কি বুঝে? আমি যদি বলি তিনটা থেকে দুইটা নিয়ে একটা দল গঠন করো, দল গঠন বা সমাবেশ করো। সমাবেশ মানে বুঝবা দল গঠন, ঠিক আছে? সমাবেশ মানে হচ্ছে দল গঠন। আচ্ছা, তাহলে তিনটা থেকে দুইটা নিয়ে আমি দল গঠন বা সমাবেশ কত ভাবে করতে পারি? সো আমি আগে অ্যান্সারটা বলতেছি। অ্যান্সারটা হবে এ বি, একটা দল হইতে পারে এ আর বি কে নিয়ে, একটা দল হইতে পারে বা সমাবেশ হইতে পারে বি আর সি কে নিয়ে, আরেকটা সমাবেশ হইতে পারে বা দল হইতে পারে তোমার সি আর এ কে নিয়ে বা এ আর সি কে নিয়ে, ঠিক আছে? মানে একটার মধ্যে থাকবে এ আর বি, আরেকটা দলের মধ্যে থাকবে বি আর সি, আরেকটা দলের মধ্যে থাকবে সি আর এ, এসি, ঠিক আছে? তাহলে আমি বলতেছি যে তিনটা থেকে যদি আমি দুইটা করে নিয়ে একটা দল গঠন করতে চাই, তাহলে আমি আমার সমাবেশ বা দল গঠন হবে তিনটা। কিন্তু যখন আমরা বিন্যাসের কথা চিন্তা করতাম যে তিনটা থেকে দুইটা নিলে কয়টা বিন্যাস করা যাবে, সেই ক্ষেত্রে অ্যান্সারটা কয়টা আসতো? সেই ক্ষেত্রে অ্যান্সার আসতো যে এ বি আসতো, আবার বি এও কিন্তু আসতো। এ বি একটা বিন্যাস, বি এ কিন্তু ভিন্ন আরেকটা বিন্যাস। বিন্যাসের ক্ষেত্রে এ বি একটা বিন্যাস, বি এ আরেকটা বিন্যাস। তুমি শুরুতে যদি এ কে নাও আর পরে যদি বি কে নাও, এটা একটা বিন্যাস হয় বা একটা স্টাইলে তুমি সাজাইলা। আর শুরুতে যদি তুমি বি কে নাও, পরবর্তীতে তুমি এটা হচ্ছে আরেকটা স্টাইলে তুমি সাজাইলা। তাহলে এটা দুইটা কিন্তু ভিন্ন দুইটা বিন্যাস। আবার বি আমি দুইটা বিন্যাস করতে পারতাম, একটা হচ্ছে বিসি আর একটা হইতে পারতো সিবি। আবার সি এ থেকে দুইটা বিন্যাস করতে পারতাম, একটা হইতে পারতো সি এ আর একটা হইতে পারতো এসি। তাহলে একটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমি তিনটা লেটার দিয়ে তোমাকে যদি বলতাম দুইটা দুইটা করে নিয়ে তুমি সাজাও, তুমি বলতা আমি ভাবে সাজাতে পারবো। তিনটা থেকে দুইটা নিলে 6 ভাবে সাজানো যাবে। তাহলে অ্যান্সার আসতো 3P2। তিনটা থেকে দুইটা নিয়ে বিন্যাস হইতো 3P2 বা 6 ভাবে তুমি জিনিসটাকে সাজাইতে পারতা। আচ্ছা, কিন্তু সমাবেশ হচ্ছে কয়টা? সমাবেশ কিন্তু হচ্ছে আমার এ বি বিসি আর সি এ। তিনটা থেকে দুইটা যখন নিচ্ছি তখন সমাবেশ হচ্ছে কয়টা? সমাবেশ হচ্ছে মাত্র তিনটা। তিনটা দল করা সমাবেশ করা যাচ্ছে তিনটা। তাহলে এই আলোচনা থেকে তোমরা আসলে কি বুঝলা যে বিন্যাসের সমাবেশের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধুমাত্র একটা জায়গায়। বিন্যাসের ক্ষেত্রে ম্যাটার করে, ম্যাটার করে না। আমি কি বুঝাইলাম? তুমি শুরুতে কি নিলা লাস্টে কি নিলা সেটা সমাবেশ দেখে না, জাজ করে না। সমাবেশ বা দল গঠনের ক্ষেত্রে যে জিনিসটা জাজ করা হয় সেটা হচ্ছে যে তোমার ভিতরে আলটিমেটলি এলিমেন্ট কারা আছে, তারা কি সেম কিনা। দেখো আলটিমেটলি এ আর বি, আমার এই দলের ভিতরে আছে এ আছে আর বি আছে, এই দলের মধ্যে দুইটা সদস্য, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সমাবেশ দেখে এই দলের ভিতরে যদি এ আর বি এই দুটো সদস্য আছে, তার মানে এটা হচ্ছে একটা সমাবেশ। তাহলে এটার মধ্যে এ আগে আছে নাকি বি এ পরে আছে নাকি বি পরে আছে, এই জিনিসটা সমাবেশ কিন্তু দেখে না। তাহলে সমাবেশের ক্ষেত্রে অর্ডার কোনো ম্যাটার করে না। সমাবেশ কালে দেখে তোমার দলের ভিতরে কারা কারা আছে। যতক্ষণ পর্যন্ত তোমার দলের ভেতরে সদস্য সংখ্যা সমান, অর্থাৎ দলের ভিতরে সেম সংখ্যক বা সেম সদস্যরা আছে, ততক্ষণ পর্যন্ত সদস্যরা ঠিক কিভাবে আছে সেই জিনিসটা নিয়ে সমাবেশ কিন্তু বদার্ড না, ঠিক আছে? তার মানে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পারছো যে সমাবেশ আর বিন্যাসের মধ্যে পার্থক্যটা কোথায়। তো এবার আমি একটা জিনিস তোমার চেক করি, দেখি তোমরা ধরতে পারো কিনা। ধরো এ বি সি এই তিনটা লেটার নিয়ে, হ্যাঁ তিনটা লেটার আবারও আগের মতো দিলাম, তিনটা লেটার নিয়ে এবার আমি তিনটা থেকে তিনটাই নিতে চাচ্ছি, তিনটা থেকে তিনটা করেই নিব।
ঠিক আছে, তিনটা থেকে তিনটা করে নিলে আমার বিন্যাস কয়টা হয়, সমাবেশ কয়টা হয়, চলো একটু দেখার চেষ্টা করি। তিনটা থেকে তিনটা নিলে আমি সাজাইতে পারবো কিভাবে দেখো তো, এ বি সি একভাবে সাজাইতে পারি। শুরুতে এ কে নিলাম, পরে বি কে নিলাম, তারপর লাস্টে সি কে নিলাম। ওকে, শুরুতে আবার এ কে নিলাম, পরে সি কে নিলাম, লাস্টে বি কে নিলাম, এটাও হইতে পারে। শুরুতে বি দিয়ে শুরু করতে পারতাম, বিএসসি অথবা বিসিএ, অথবা সি দিয়ে শুরু করতে পারতাম, তাই না? হইতে পারতো সিএ বি অথবা সিবি এ। দেখো তো আমি তিনটা থেকে তিনটাই নিলাম, তিনটা থেকে তিনটা এলিমেন্টই নিলাম। বিন্যাস বলতে পারবা তিনটা থেকে তিনটা এলিমেন্টই যদি নাও, তোমার সমাবেশ কয়টা হবে? ভাইয়া একটা। একটা। তোমরা ধরতে পারছো, তাহলে তোমরা মোটামুটি সমাবেশ ব্যাপারটা ধরতে পারছো। কারণ আলটিমেটলি এবিসি নেই আর এসিবি নেই আর বিএসসি নেই বিসিএ নেই, ভেতরে কিন্তু এলিমেন্ট সমানই আছে, একই পরিমাণ সদস্যরাই কিন্তু আছে। যে সদস্যদের নিয়ে আমার একটা টিম গঠন হয়েছে, এই টিমের ভিতর সদস্য সেমই আছে, তার মানে আমার সমাবেশ কিন্তু একটাই, তার মানে তোমার সমাবেশ হবে একটি। ঠিক আছে, তো এইখান থেকে বেসিক্যালি সমাবেশের জন্য অপারেটরটা চুজ করা হয়েছে। ঠিক আছে, সমাবেশের অপারেটর হচ্ছে সি অপারেটর। ঠিক আছে, সমাবেশের অপারেটর হচ্ছে সি অপারেটর। তো দেখা হয়েছে যে আসলে কোন অপারেটরটার মধ্যে এই প্রপার্টি আছে যে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিলে তার রেজাল্ট হয় 1। তো দেখলো কি সি অপারেটরটা এভাবে কাজ করতেছে। তো সমাবেশের অঙ্কগুলো করার জন্য তখন সি অপারেটরটাকে ইউজ করা হয়। ঠিক আছে, যে এন সি এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন দেখো আমরা আগের অঙ্কে ফিরে যাই। আমাদের তিনটা লেটার ছিল এ বি সি, তিনটা লেটার থেকে দুইটা দুইটা করে নিয়ে যখন আমরা সমাবেশ করছিলাম, আমার অ্যান্সার আসলো 3। তাহলে এখন যদি দেখা হয় 3C2, দেখবা 3C2 এর ভ্যালু কিন্তু 3ই হয়। তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম সমাবেশের প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমরা সি অপারেটরটাকে ইউজ করতে পারবো। সি অপারেটরটা যারা চিনো না তারা তোমার দেখো, তোমাদের সিটা কিন্তু আছে যে ডেল আর এসি এই জাতীয় দুইটা বাটনের নিচে দেখবে এসি এর নিচে এনসি আর বলতে একটা জিনিস আছে, যেটা অল্টারনেট একটা ভাগ, ভাগ চিহ্নটা দেখবা, ভাগ চিহ্নের উপরে এনসিআর এরকম থাকার কথা। ঠিক আছে, তো এই অপারেটর দিয়ে হচ্ছে আমরা সমাবেশের প্রবলেম গুলো করতে পারবো। ঠিক আছে, তার মানে এই বাছাই করা বা দল গঠন করার প্রবলেম গুলো করতে গেলে আমাদের হচ্ছে এই সি অপারেটরটা দিলেই আমরা আসলে এই দলগুলা পেয়ে যাবো। ঠিক আছে, তুমি হয়তো বা ম্যানুয়ালি এভাবে করে করে দেখা লাগবে না যে তোমার দল কয়টা হইলো, তুমি ডিরেক্ট এই তোমাদের। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সমাবেশের ব্যাপারটা বুঝলাম যে যে কোনো নির্দিষ্ট সংখ্যক এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিস যদি বাছাই করতে চাই, বাছাই করা বা দল গঠন করা, তখন আমরা অ্যান্সার হবে সিআর, এনসিআর লিখলে হয়ে যাবে। আচ্ছা, সমাবেশের অঙ্ক চেনার ক্ষেত্রে আমি একটু নিয়ম বলি। দেখবা প্রবলেম গুলোর ক্ষেত্রে ইউজুয়ালি যে বোর্ড পরীক্ষার যে প্রবলেম গুলো থাকে এগুলোর মধ্যে বাছাই করা এই কথাটা থাকবে। বাছা মানে আলটিমেটলি দল গঠন করা বা সমাবেশ করা। কোথাও কোথাও দেখবা দল গঠন করা এই জিনিসটা থাকবে। ঠিক আছে, বাছাই করা, দল গঠন করা, কোথাও দেখবা নির্বাচন করা। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবা যে কি সম্ভবত এই প্রবলেমটা সমাবেশ সমাবেশ করতে হবে এখানে। ঠিক আছে, বিন্যাসের প্রবলেম না। এখন একটা জিনিস দেখার চেষ্টা করি, চলো বিন্যাসের সমাবেশের মধ্যে সম্পর্কটা কোথায়, তাদের মধ্যে রিলেশনটা কোথায়। পারমুটেশন আর কম্বিনেশন। পারমুটেশন ইংলিশে বলা হয় বিন্যাসকে, আর কম্বিনেশন হচ্ছে সমাবেশকে। তাহলে পারমুটেশন আর কম্বিনেশন রিলেশনটা কি সেটা একটু দেখি। আমরা ফর্মুলা দুটো আগে দেখাই। আমাদের যে এনপিআর এর ফর্মুলাটা আছে, এনপিআর এর ফর্মুলাটা আমি সম্ভবত বলছিলাম, এনপিআর ইজ ইকুয়াল টু হয় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আবার এনসিআর এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি তোমাদের বলতেছি, সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আবার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে বিন্যাসের ফর্মুলা, এটা হচ্ছে সমাবেশের ফর্মুলা। যে ভিন্ন ভিন্ন এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস, ভিন্ন ভিন্ন জিনিস যদি হয় এনপিআর, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসের সমাবেশ হচ্ছে এনসিআর। তাহলে তোমরা আসলে কি বুঝতে পারতেছো সমাবেশ আর বিন্যাসের মধ্যে সম্পর্কটা কোথায়? দেখো, সমাবেশের মধ্যে এক্সট্রা একটা আর ফ্যাক্টোরিয়াল ভাগ হয়েছে, কিন্তু সমাবেশের মধ্যে এক্সট্রা একটা আর ফ্যাক্টোরিয়াল ভাগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি দেখো তো একটা কাজ যদি করি, আমি আর ফ্যাক্টোরিয়ালটাকে যদি আমি এনসিআর এর সাথে নিয়ে আসি, এনসিআর এর সাথে যদি আমি আর ফ্যাক্টোরিয়ালটাকে গুণ করে দেই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সেখান থেকে তুমি আবার দেখো তো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে কিন্তু তুমি এনপি আর বলতে পারো, এটাকে কিন্তু তুমি আবার এনপি আর বলতে পারো। তার মানে আমরা কি এখান থেকে বলতে পারি যে সমাবেশ
আমি পাই ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, যেটাই হচ্ছে আমার n সংখ্যক r সংখ্যক ভিন্ন নেওয়ার। এই আর এখানে আর এর মিনিংটা কি, এখানে আর হচ্ছে গিয়ে প্রতিবারে কয়টা ভিন্ন ভিন্ন জিনিস নেওয়া হচ্ছে, প্রতিবারে কয়টি ভিন্ন ভিন্ন জিনিস নেওয়া হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে সমাবেশের বেসিক কথাবার্তা। আচ্ছা, সমাবেশে আমি প্রবলেম সলভিং এ যাবো একটু পরে। আজকে মোটামুটি আমার ভালোই অ্যাডমিশন হবে, অনেকগুলো প্রবলেম করব। তার আগে আরেকটা বেসিক জিনিস একটু বলি। সম্পূরক সমাবেশ বলতে একটা কনসেপ্ট আছে তোমাদের বইয়ের মধ্যে, এটা দিয়ে অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে এমসিকিউ আসে। সম্পূরক সমাবেশের কনসেপ্ট দিয়ে চাইলে অনেক সময় এমসিকিউ আসে এবং অনেক প্রবলেম তোমরা খুব সহজেই করতে পারবে। কিছু এমসিকিউ কিভাবে আসে সেটাও বুঝবা, যে আসলে কেন ওই জিনিসটা লজিক্যাল আসে। আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটর দিয়ে একটা জিনিস বের করতে পারবো। আমাকে একটা ভ্যালু বের করে দেখাও যে 10C3 এর ভ্যালুটা কত আছে, আমাকে একটু বলবো। 10C3 এর ভ্যালুটা একটু ক্যালকুলেটর করে আমাকে বলো যে কত আছে। 120। আচ্ছা, ভেরি গুড, 120। আচ্ছা, আমাকে আবার একটু বলো তো 10C7 এর ভ্যালুটা কত আছে। সেম ভ্যালু, 120। সেম। তাহলে 10C3 আর 10C7 এর ভ্যালু হচ্ছে 120। আচ্ছা, তো কিছু কি বুঝতে পারলা যে এখানে আসলে একটা রিলেশন দিতে আছে। 10C3 এর ভ্যালু যা 10C7 এর ভ্যালু তাই হচ্ছে। তো এইখান থেকে যে ফর্মুলাটা আমি দ্বারা করাবো সম্পূরক সমাবেশের, এদের সম্পর্কটা হচ্ছে সমাবেশের ক্ষেত্রে ব্যাপারটা যদি এমন হয় NC(x) মনে করা একটা জিনিস, আর যদি NC(y) এরা যদি সমান, হ্যাঁ এরা যদি সমান হয়, তাহলে তুমি কনফার্ম থাকো x আর y এর যোগফল ইজ ইকুয়াল টু হবে n এর সমান। কথাটা বুঝতে পারছো কি? NC(x) আর NC(y) যদি সমান হয়, তাহলে তুমি কনফার্ম x আর y হচ্ছে n এর সমান। একটা জিনিস দেখো, 10C3 আর 10C7 হচ্ছে সমান, তাহলে দেখো তো 3 আর 7 কে যদি আমি যোগ করি, 3 আর 7 কে যোগ করে আমি 10 পাচ্ছি কিনা, আমি অবশ্যই 10 পাচ্ছি। ওকে, তাহলে এখন ধরো আমি একটা এমসিকিউ এমন দিলাম, খুব বড় একটা ডিজিট দিলাম, যে জিনিসটা তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসছো, তোমার তো ক্যালকুলেটর নেই, কিভাবে করবে? ধরো 140C, ধরো 130, কথার কথা এটার ভ্যালু বের করছিলাম, হিউজ একটা ক্যালকুলেশন হওয়ার কিন্তু চান্স আছে। মনে করো আমি বললাম 140C 130 এর ভ্যালু হচ্ছে, ধরো কথার কথা ধরে নাও এটার ভ্যালু হচ্ছে 10। তোমাকে এমসিকিউ তে কোশ্চেন করা হলো 140C 10 এর ভ্যালু কত, অ্যানসার কত হবে? 10ই কিন্তু হবে, 10ই কিন্তু অ্যানসার কিন্তু 10ই হবে। কারণ হচ্ছে দেখো এই যে 130 আর 10 এর যোগ কিন্তু 140 হবে। মেইন কথা হচ্ছে এনসি আর এর ভ্যালু যা হয়, এনসি এন মাইনাস আর এর ভ্যালু তাই হয়, এন মাইনাস আর এর ভ্যালু তাই হয়। ঠিক আছে, এনসি আর এর ভ্যালু যা, এনসি এন মাইনাস আর এর ভ্যালু তাই। সো 10C5 এর ভ্যালু যা হবে, 10C5 এর ভ্যালু, সরি এটা তো সমান সমান হয়ে গেল, সরি। ধরো 10C2 এর ভ্যালু যা হবে, 10C8 এর ভ্যালু তাই হবে। আবার মনে করো 12C3 এর ভ্যালু যা হবে, 12 থেকে 3 বাদ দিলে কত থাকে? তো 9, 12C9 এর ভ্যালু তাই হবে। এটাই হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। চলো একটা সম্পূরক সমাবেশ থেকে একটা অ্যাডমিশন লেভেল প্রবলেম করি। একটা ছোটখাটো, হ্যাঁ বলো। এমন কেন হয়, মানে সমানটা কেন হয়? না, এটা তো একটা অপারেটর। তোমার তো ফর্মুলাটা হচ্ছে যে এরকম, যে তুমি NCR ইজ ইকুয়াল টু কি জানো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এইবার চলো আমরা সম্পূরক সমাবেশ দিয়ে করে দেখি কি আসে ফর্মুলাটা। দেখো একই জিনিস আসবে, কিভাবে আসবে দেখো। আমি কি বললাম, NCR আর NC n মাইনাস r এর ভ্যালুটা সেম, তাহলে NC n মাইনাস r এর ভ্যালুটা চলো বের করার চেষ্টা করি। তাহলে কি আসবে ফর্মুলা অনুযায়ী? প্রথমে উপরেরটার ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল আসবে, ডিভাইডেড বাই নিচে আসবে নিচেরটার ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তারপরে আসবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে n মাইনাস n প্লাস r ফ্যাক্টোরিয়াল। দেখো তো একই হয়ে গেছে না, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, n আর n তো কাটা। এইভাবে আর কি সম্পূরক সমাবেশের কনসেপ্ট আসছে। তাই তুমি দেখো আবার 10C3 এটার ফর্মুলা যদি বের করো, তাহলে আর কি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইনটু
10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আবার যদি তুমি 10c7 করো, একই জিনিস কেন আসতেছে? কারণ তোমার ফর্মুলা, তোমার যে সি অপারেটরটা যেভাবে কাজ করে, সি অপারেটর রাইট হ্যান্ড সাইডে তুমি ভ্যালু বসালে অলওয়েজ সেমই আসবে। তো দেখো 10 ফ্যাক্টোরিয়াল আসবে, নিচে আসবে 7 ফ্যাক্টোরিয়াল, তারপর হবে কি 10 আর 7 কে বিয়োগ করতে হবে। 10 আর 7 কে বিয়োগ করলে তো 3 আসবে, আর 10 আর 3 কে বিয়োগ করলে 7 আসবে, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, সেম জিনিস না? এই কারণে হচ্ছে কি সম্পর্ক সমবাসের এই ভ্যালুগুলো সমান। আশা করি বুঝতে পারছো। এবার চলো একটা প্রবলেম। আসলে বিভিন্ন জায়গায় এমসিকিউ যেসব জায়গায় হয় ওইসব জায়গায় এই টাইপের প্রবলেমগুলো দেয়। ধরো আমি তোমাকে বলে দিলাম NC5 আর NC7 সমান। এরা যদি সমান হয় তাহলে তুমি NC11টা কত সেটা বের করে দাও। আমি ধরো এই জিনিসটা বললাম তোমাকে, তুমি আর ক্যালকুলেটরে খুব সহজেই বের করতে পারবে বা ক্যালকুলেশন করেও বের করতে পারবা। কিন্তু মেইন কথা হচ্ছে তোমাকে n এর ভ্যালুটা বের করতে হবে। আমাকে আগে বলো n ইকুয়াল টু কত হবে? 12। এক্স্যাক্টলি n ইকুয়াল টু হবে তোমার, n এর ভ্যালু হবে 12। তাহলে n এর ভ্যালু যদি তোমার 12 হয়, তাহলে n এর ভ্যালু 12 হলে তাহলে NC11 মানে কত? NC11 মানে হচ্ছে 12C11। ক্যালকুলেটরে করতে পারবা অথবা যে কোনো ভাবে যেভাবে ম্যানুয়ালি করতে পারবা, 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল ইনটু 12 মাইনাস 11 ফ্যাক্টোরিয়াল। 12 মাইনাস 11 মানে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 12 ফ্যাক্টোরিয়াল কে চাইলে লিখতে পারি 12 ইনটু 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে 12 থাকে, অ্যানসার হবে শুধু 12। ঠিক আছে, সো এভাবে চাইলে আমরা অ্যানসারটা বের করতে পারি। তো এখন পর্যন্ত সমাবেশ নিয়ে যা যা বললাম সেটা বুঝছো কিনা? হ্যালো, জি ভাইয়া বুঝছি। ভাইয়া হ্যাঁ বলো। কথা কাইটা কাইটা আসতেছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতেছো না তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে মেহেদি তোমার এখানে সম্ভবত সমস্যা, তোমার নেটওয়ার্ক। ঠিক আছে, তো বেশি সমস্যা হইলে তুমি রেকর্ড তো পাবা, রেকর্ড থেকে ক্রস চেক করে নিয়ে দিচ্ছি। আচ্ছা, তো সমাবেশের বেসিক যা যা জানা দরকার আমরা জানি। এখন চলো প্রবলেম, কত ধরনের যে প্রবলেম হইতে পারে সমাবেশ থেকে সেগুলো একটু দেখি। এবং বিন্যাসে যত ভ্যারিয়েশনের প্রবলেম হওয়া সম্ভব, সমাবেশে তার চেয়ে অনেক বেশি ভ্যারিয়েশনের প্রবলেম হওয়া সম্ভব। তোমাদের লেভেলে যদিও কম, বা যারা আসলে অলিম্পিয়াড করে বা যারা হায়ার লেভেলে ম্যাথ নিয়ে পড়ালেখা করে তারা আসলে জানে যে অনেক ভ্যারিয়েশন করা সম্ভব সমাবেশ দিয়ে। ঠিক আছে, তো চলো একটু দেখি কি কি ভ্যারিয়েশন আসলে আনা সম্ভব। তো প্রথমে আমি দল গঠন রিলেটেড কিছু প্রবলেম করবো। দল গঠন, গ্রুপ বানাইতে হবে। এখান থেকে অনেক সময় বুয়েটের প্রবলেম আসে বা বিভিন্ন বোর্ড পরীক্ষা তো অহরই আছে। তো চলো এখান থেকে কিছু প্রবলেম আমি লিখে রাখছি, ওগুলো জাস্ট একটু কপি করি আর এখানে দেখাই। দল গঠন রিলেটেড কিছু প্রবলেম করবো এখন। এই প্রবলেমটা করার চেষ্টা করি, এটা বুয়েটে আসছিল 2011-12 সালে। কি বলা হয়েছে প্রশ্নটা? সমাবেশ দিয়ে যে করতে হবে এটা তোমরা বুঝতেই পারবা। এখানে বলছে যে 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুইটা দল আছে। ধরো এ একটা দল, এ দলের মধ্যে আছে 6 জন খেলোয়াড়, বি আর একটা দল, সেখানে আছে 8 জন খেলোয়াড়। তাহলে এখন এই দুইটা দল থেকে তোমার 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। মনে করো যে তোমার স্কুলের মধ্যে, তোমার কলেজের মধ্যে, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে। তো ফার্স্ট ইয়ার থেকে ধরো 6 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে ক্রিকেট খেলে, সেকেন্ড ইয়ার থেকে 8 জন খেলে। এখন তোমাদের মনে করি ইন্টার কলেজ টুর্নামেন্ট হলো, ইন্টার কলেজ টুর্নামেন্টে তোমাদের কি বলবে? টিচার এসে বলবে যে কি একটা টিম বানাও, 11 জনের টিম বানাও, আমরা অন্য কলেজের সাথে এই মানে কম্পিট করবো। তাহলে 11 জনের টিম বানাইতে গেলে মানে তুমি ঠিক কত ভাবে টিমটা বানাইতে পারবা? নিশ্চয়ই কারো না কারোকে বাদ দিতে হবে। তো কাকে কত ভাবে বাদ দিতে পারবে?
কতভাবে এই টিমটা গঠন করা যেতে পারে, এটা হচ্ছে কি প্রশ্ন। কিন্তু এবার বলে দিচ্ছে যে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় টিমে থাকবেই। যে 6 জনের যে গ্রুপটা আছে, মনে করো এটা হলো সেকেন্ড ইয়ারের দল, তো গ্রুপটা, তো ওদের থেকে প্লেয়ার রাখতেই হবে 4 জনকে, ঠিক আছে? তো এরকম হয় আর কি ইউজুয়ালি কলেজে। তাও 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে থাকবে। টিমটি তুমি কত উপায়ে গঠন করতে পারবে? তো চলো দেখি এখানে কতগুলা কম্বিনেশন, কতগুলা কম্বিনেশন বা দল গঠন করা সম্ভব, কত ভাবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, আমি একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কি, যে তোমরা কখন সমাবেশের রেজাল্ট যেগুলো তুমি বের করবা আলাদা আলাদা, এই রেজাল্ট গুলাকে কখন তুমি গুণ করবা। আমাদের এমন ছিল না কিছু প্রবলেম, ধরো 6p2 বের করছি, এটার সাথে 6p3 কে গুণ করছি, আবার কখনো কখনো এমন হয়েছে 6p2 এর সাথে 6p3 কে যোগ করছি। সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা শর্টকাট বলছিলাম যে তোমরা যেটা করবা, কাজ যদি শেষ হয়ে যায়, তোমাদের মনে করো যেই কাজটা করতে বলছে, দল গঠন করার কথা বলছে, দল কি তুমি আদৌ গঠন করতে পারছো না, যদি দল গঠন কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি তাদের রেজাল্ট গুলাকে যোগ করবা। আর যদি কাজ শেষ না হয় তাহলে তুমি রেজাল্ট গুলোকে গুণ করবা। কাজ শেষ হইলে যোগ, কাজ শেষ না হইলে গুণ। এই জিনিসটা মাথার মধ্যে রেখে এবার চলো দেখি কত ভাবে গঠন করা যায়। একটাকে ধরলাম এ, আরেকটা যেটা হচ্ছে 6 জনের গ্রুপ, আরেকটা হচ্ছে বি যেটা হচ্ছে 8 জনের গ্রুপ। আলটিমেটলি বানাইতে হবে টিম বানাইতে হবে, টিমটা হবে 11 জনের। তাহলে দেখি কত ভাবে বানানো যায়। নাম্বার 1 একটা ওয়ে হইতে পারে, যেই তো বলছে কমপক্ষে 6 জনের যে গ্রুপটা আছে সেখান থেকে 4 জনকে কিন্তু টিমে রাখতেই হবে, তাদেরকে 4 জনকে মিনিমাম রাখতে হবে। তাহলে আমি ধরো 6 জনের টিম থেকে 4 জনকে রাখলাম, হ্যাঁ, ওদের থেকে 4 জনকে আমি নিলাম, হ্যাঁ, আচ্ছা, ওদের থেকে 4 জনকে নিলাম। ওদের থেকে যদি 4 জনকে নেই, তাহলে আমার বলতো 8 জনের গ্রুপ থেকে কয় জনকে নিতে হবে? 7 জনকে। 7 জনকে, তাহলে আমার 11 জন হবে। আরেকটা ওয়ে আছে, যে ওয়েতে আমি 11 জন বানাইতে পারি, সেটা হচ্ছে যেহেতু কমপক্ষে 4 জন, তাহলে আমি চাইলে 5 জনও নিতে পারি। আমার 6 জনের গ্রুপ থেকে 5 জন নিতে পারি, তাহলে 8 জনের গ্রুপ থেকে আমার নিতে হবে 6 জনকে, তাহলে আমার 11 জন হইতে পারে। আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি 6 জনের গ্রুপ থেকে 6 জনকেই নেই, তাহলে আমার 8 জনের যে গ্রুপ আছে ওই গ্রুপ থেকে আমার নিতে হবে তোমার 5 জনকে, তাহলেও দেখো আমার 11 জনের একটা টিম হয়ে যাচ্ছে। দেখো তো আমি এই 3টা ওয়েতে কিন্তু টিম কিন্তু করতে পারি, এই 3টা ওয়েতে টিম করতে পারি, বুঝতে পারছো কিনা? এই 3টা ওয়েতে আমি টিম করতে পারি। আচ্ছা, তো এখন এইবার আসো বাছাই করাতে আসো, দল গঠন করা কত ভাবে হইতে পারে। 6 জন থেকে আমি কোন 4 জনকে নিব সেটা তো আমি বলি নাই। তাহলে প্রথম কেসের মধ্যে কি হবে, 6 জন থেকে নিব 4 জনকে, তাই তো? 6 জন থেকে নিলাম 4 জনকে। আচ্ছা, তাহলে এইবার 8 জন থেকে কয়জনকে নিতে হবে? 8 জন থেকে নিলাম হচ্ছে আমি 7 জনকে, দল গঠন করতে 8 জন থেকে নিলাম 7 জনকে। সো এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, 11 জনের টিম। 6c4 ইন্টু 8c7, এটা হচ্ছে একটা ওয়েতে। 6 জন থেকে 4 জন নিতে পারি, 8 জন থেকে 7 জন নিতে হবে। তাহলে আমার আরেকটা ওয়ে কি হইতে পারে, এই 6 জনের থেকে যে কোনো 5 জনকে আমি বাছাই করতে পারি। এখান থেকে যদি 5 জনকে বাছাই করি, তাহলে 6c5 উপায়ে বাছাই করতে পারি বা নির্বাচন করতে পারি, যেটা আমি প্রথমেই বলছি। নির্বাচন করা বা বাছাই করার কাজটা করার জন্য আমাদের একটা অপারেটর আছে, সেটা হচ্ছে সি অপারেটর। এই অপারেটরটাকে আমরা ইউজ করি। তাহলে 6 জন থেকে যদি আমি 5 জনকে নির্বাচন করি, তাহলে আমার টিম বানানোর জন্য আমার আরো 6 জন লাগবে। ওই 6 জনকে আমার নিতে হবে কাদের থেকে? ওই 6 জনকে নিতে হবে 8 জনের যে গ্রুপ আছে তাদের থেকে। তাহলে 8 জন থেকে আমার বাছাই করতে হবে বাকি 6 জনকে। এখন কথা হচ্ছে কেন তাদের মাঝখানে আমি গুণ দিব? কারণ দেখো, যখন আমি 6 জন থেকে 5 জনকে চুজ করছি, তখন কিন্তু আমার কাজ শেষ হয় নাই। আমার কিন্তু 11 জনের একটা টিম এখনো বানানো হয় নাই, কাজ শেষ হয়, তাই তাদের মাঝখানে আমার গুণ দিতে হচ্ছে। গুণ দেওয়ার পরে 8c6 আমার লিখতে হচ্ছে। তাহলে আবার আসতেছে 8, তাহলে এখন আমার আলটিমেট অ্যান্সার কত? আলটিমেট অ্যান্সার হচ্ছে 6c5 ইন্টু 8c6। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে তুমি 6 জন থেকে 6 জনকে নিলাম, 6c6, বেসিক্যালি এটা 1 হবে, কারণ 6 জন থেকে 6 জন নেওয়ার ওয়ে কিন্তু একটাই, তুমি মানে ওই টিমের সবাইকে তুমি নিয়ে নিচ্ছ। তাহলে এখানে তো আসলে আর কোনো দল গঠন করার নির্দিষ্ট কোনো ওয়ে একটাই হয়ে গেল, তাই না? 6c6 হইতে পারে, আর ওইখানে হইতে পারে তোমার, তাহলে এখানে 6 জন নিয়ে নিলাম, আর তাহলে ওইখান থেকে 8 জন থেকে নিতে হবে কয়জন? 5 জনকে নিতে হবে, 8c5। তাহলে এখানে আসতেছে হচ্ছে কত? 6c6 ইন্টু 8c5। তোমার
অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে যে এই যতভাবে তুমি 11 জনের একটা টিম বানাইতে পারলা, এই প্রত্যেকটা যোগফল হবে তোমার অ্যান্সার। দেখো তো, নাম্বার 1, এই ওয়েতে আমি 11 জন টিম বানাইতে পারছি। কিভাবে? 6 জন থেকে 4 জন নিচ্ছি, 8 জন থেকে 7 জন নিচ্ছি, এভাবে কিন্তু আমার 11 জনের একটা টিম হয়ে গেছে। আবার 2 নম্বর ওয়েতে আমরা যেটা করছিলাম, 6 জন থেকে 5 জন নিচ্ছি, 8 জন থেকে 6 জন নিচ্ছি, এভাবেও কিন্তু আমার টিম গঠন হয়ে গেছে। আবার 3 নম্বর আরেকটা ওয়ে ছিল, যেখানে আমি 6 জন থেকে 6 জন নিয়ে নিচ্ছি, 8 জন থেকে 5 জন নিচ্ছি, এভাবেও কিন্তু আমার 11 জনের একটা টিম কিন্তু গঠন করা হয়ে গেছে। তাহলে এদেরকে যদি তুমি সাম করো বা যোগ করো, এই পুরো রেজাল্টটাকে যদি তুমি যোগ করো, তাদের সামেশনটাই হবে তোমার অ্যান্সার। বলো তো প্রবলেমটা বুঝতে পারছো কিনা? কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন? এটা বুঝতে এই টাইপের অনেকগুলো প্রবলেম তোমরা পারবে, সবগুলাই পারবা বলতে গেলে। একটু চিন্তা করে আমাকে বলো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। ভাইয়া থেকে শুরু হ্যাঁ বলো। এই টাইপের ম্যাথ কি এভাবেই করতে হবে নাকি কোনো সূত্র থাকবে? না, এই টাইপের ম্যাথ তোমাকে এভাবেই করতে হবে। তোমাকে যদি হচ্ছে এখানে গিয়ে তার কেসগুলো নিয়ে চিন্তা করতে হবে। তোমাকে যে দল গঠন করতে বলছে, বা এটা আমি টাইপের নামই দিলাম হচ্ছে দল গঠনের টাইপ বা টিম বানানো। হ্যাঁ, এটা টাইপটা হচ্ছে এরকম যে তোমাকে এরকম বিভিন্ন কেস দিবে, যে বিভিন্ন কেসে তুমি কিভাবে একটা দল গঠন করতে পারবে, এভাবে করে করেই করতে হবে। ঠিক আছে? যদি এখানে নাম্বার চেঞ্জ করে দেয় তাহলে তো অনেকগুলা মানে 1 2 3 ভাবে অনেক চলে আসবে, তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, ওইভাবে করতে হবে। এটা এটা করার আর কোনো শর্টকাট নাই। তোমাকে এইভাবে কেস নিয়ে চিন্তা করতে হবে, কেস নিয়ে চিন্তা করে করে করতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে তোমাদের তো আলটিমেটলি টিচারদের টার্গেট হচ্ছে তোমাদের থেকে এই জিনিসটা দেখা, যে তোমরা আদৌ প্রবলেমটা বুঝে সলভ করতে পারছো কিনা। তো তোমাদের কেস গুলা এমন ভাবে সাজানো হবে যাতে তোমার কেস 3 থেকে 5-এর মধ্যে থাকে। সর্বোচ্চ 3টা থেকে 5টা কেস থাকবে, 3 থেকে 5টা কেস, এর বেশি কেস কিন্তু তোমার এখানে তুমি পাবা না। ঠিক আছে? তখন কিন্তু তোমরা করতে পারবে। আর কারো কোনো প্রশ্ন আছে এই প্রবলেমটা নিয়ে? একটা প্রবলেম বুঝলে আমি এখানে 6টা প্রবলেম দেখাবো, অ্যাডমিশন আসা, বুয়েটে আসা বা বিভিন্ন জায়গায় আসা, সবগুলো তোমরা বুঝতে পারবে এই একটা প্রবলেম যদি বুঝতে পারো। ভাইয়া, হ্যাঁ বলো। অ্যাডমিশনে আসলে কি মানে এই আকৃতিতে রেখে দিলে মানে সবগুলো যোগ আকৃতি দেখাই দিলে হবে, না ক্যালকুলেটর দিয়ে অ্যাকুরেট মানটা বের করবো? এখন দেখো, বুয়েটে যদি আসে তাহলে তুমি অ্যাকুরেট মানটা বসাই দিবা। বুয়েটের ক্ষেত্রে হচ্ছে কি, তুমি যদি এইভাবেও রেখে দাও তবে তোমার ফুল মার্ক দিয়ে দিবে। ঠিক আছে? আর যদি তুমি মান বের করা সম্ভব হয়, তুমি মান বের করে দিলা, যে তুমি তো আর মনে করো অ্যাডমিশনের ক্ষেত্রে তখন হচ্ছে কি তোমার জাস্ট দেখবে যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে? ছোট জায়গা থাকে তো 3 আঙ্গুলে, তো তুমি তো আর এখানে এতগুলো কি, তুমি জাস্ট 1 নম্বর লিখে তুমি মনে করো ডিরেক্ট এভাবে লিখবে 64 এর মানটা তুমি ক্যালকুলেটরে বের করে, এখানে মনে করো 20 আসলো, কথা তাহলে 20 ইনটু সামথিং, এভাবে অত ইনটু সামথিং এভাবে জাস্ট এক লাইনে যোগ করে দেখাই দিলে সবগুলো এক লাইনে যোগ করে দেখা যায়। কারণ এই প্রবলেম গুলো তো তুমি 1000 বার করে ফেলবো তখন, মানে অ্যাডমিশন টেস্ট আসতে আসতে, তখন তো তোমার পুরো জিনিসটা টোটাল হচ্ছে, তখন অনেক এক লাইনে তুমি পুরো প্রবলেমটা করতে পারবে, ভাই এই লেভেলের যোগ্যতা তোমার চলে আসবে। হ্যাঁ বলো। ভাই এখানে যদি ওই 4 জনের শর্তটা দেওয়া না থাকতো তাহলে আমি ওই 11টা কোন যে কোনো ভাবে নিতে পারতাম, তাই না? এক্স্যাক্টলি, 4 জনের শর্ত না দেওয়ারও প্রবলেম আমি দেখাবো, যেখানে কোনো শর্ত দেওয়া থাকবে না। ইউজুয়ালি শর্ত দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকলে সুবিধা হয় কি, তোমার হচ্ছে কেস গুলো একটু কম হয়। আর শর্ত না দেওয়া থাকলে কেসের সংখ্যা অনেক বেড়ে যাবে। যেমন দেখো, এখানে যদি বলে দিত যে এই গ্রুপ থেকে 4 জনকে নিতেই হবে, এটা যদি না বলে দিত তাহলে তোমার কি হইতো, তুমি যে কোনো ভাবে 11 জন করতে পারতো না। তাহলে এমনও হইতে পারতো তুমি বি গ্রুপ থেকে 8 জনকে নিলা, এ গ্রুপ থেকে 3 জনকে নিলা, বি গ্রুপ থেকে 7 জনকে নিলা, এ গ্রুপ থেকে 4, এবং অনেকগুলো কেস বাড়বে, 7-8টা কেস হয়ে যেত। এই জন্য আর কি প্রবলেম গুলোর মধ্যে কেস বলেই দেয়, যাতে তোমার প্রবলেমটা অল্প টাইমে তুমি শেষ করতে পারো, তাতে অনেক বড় হয়ে যাবে প্রবলেম। বুঝতে পারছো? যদি 4 জন না বলতো 11 জন দিয়ে করতাম, তাহলে ওটা কোনো শর্টকাট নাই, মানে না, তখন হচ্ছে তোমার যত ভাবে তুমি 11 জন বানাইতে পারতা, এইভাবে তোমার করতে হইতো, কিছু করার নাই। তখন মনে করো অনেকগুলো কেস চলে আসতো আর কি। মনে করো এ গ্রুপ থেকে একবার 6 জন নিতা, বি গ্রুপ থেকে নিতা 5টা, এ গ্রুপ থেকে 5টা নিতা, বি গ্রুপ থেকে নিতা 6টা, এ গ্রুপ থেকে 4টা নিতা, বি গ্রুপ থেকে নিতা 7টা, এ গ্রুপ থেকে 3টা নিতা, বি গ্রুপ থেকে নিতা 8টা, এ গ্রুপ থেকে 2টা নিতা, বি গ্রুপ থেকে, আচ্ছা 8 তো নেওয়া যাচ্ছে না, বি গ্রুপের 8টা তো হয়ে গেছে। তাহলে এখানে শর্ত সংখ্যা একটু বাড়তো আর কি, শর্ত সংখ্যা একটু বেড়ে যেত, এই লইয়া কথা, একটা শর্ত বেশি হইতো যা দেখা যাইতেছে। ঠিক আছে? এভাবে করে ওর কি জিনিসটা কাজ করবে। আচ্ছা, যদি কিছু বলা না থাকে তাহলে তোমার শর্ত সংখ্যা একটা বাড়তো, আর কিছু না। যদি এই প্রবলেমের ক্ষেত্রে অথবা খুব বেশি বড় হতো না, এটা একটা খালি বাড়তো, সমস্যা হতো না। আচ্ছা, যাই হোক, আমি আরো একটা প্রবলেম দেখি, তাহলে তোমরা আর একটু বুঝতে পারবে যে এগুলো আসলে কেন করে। বুয়েটের একটা প্রবলেম দেখা যাচ্ছে, সমাবেশের প্রবলেম গুলো তুমি দেখলে বুঝতে পারবা যে এগুলো যে আদৌ সমাবেশ দিয়ে করতে হবে।
আর বিন্যাসের ক্ষেত্রে কিন্তু সবসময় বলা থাকবে যে কতভাবে সাজানো যায়, বিন্যাস করা যায়, এই কথাগুলো বলা থাকবে। পুনর্বিন্যাস করা যায়, বিন্যাস করা যায়, সাজানো যায়। তো তখন তুমি বুঝতে পারবে যে এটা আসলে কিভাবে করতে। তো এটাও বইটা আসছিল 9-10 সালে। প্রশ্নটা পড়ি। প্রশ্নতে বলছেন যে কি বললো এখানে, গণিতের প্রশ্নপত্রে 2টি গ্রুপের প্রতি গ্রুপে 5টি করে প্রশ্ন আছে, ঠিক আছে। একজন পরীক্ষার্থীকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোন গ্রুপ থেকে 4টার বেশি প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। তাহলে দেখো, একটা তো এ গ্রুপ, আবারও বলি, আর একটা হচ্ছে বি গ্রুপ। আচ্ছা, 2টি গ্রুপের প্রতি গ্রুপে 5টি করে, এ গ্রুপও 5টা প্রশ্ন আছে, বি গ্রুপও 5টা প্রশ্ন আছে, তাহলে টোটাল আছে 10টা প্রশ্ন। কিন্তু একজন পরীক্ষার্থীকে আনসার করতে হবে কিন্তু 6টা প্রশ্ন, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। আবার কোন গ্রুপ থেকে 4-এর বেশি যাওয়া যাবে না, 4-এর বেশি যাওয়া যাবে না, 4-এর বেশি যাওয়া যাবে না, ঠিক আছে। কোন গ্রুপ থেকে 4-এর বেশি প্রশ্ন অ্যান্সার করা যাবে না। মানে তুমি 2টা গ্রুপ থেকে 4-এর কম অ্যান্সার করে টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করলে তোমার হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখি তাহলে কত হবে আমরা এখানে গ্রুপিংটা করতে পারি। তারপরে দেখবা যে কি এই প্রবলেমটা বুঝতে দেখবা যে আরো ক্লিয়ার হয়ে গেছে, এই টাইপের সবগুলা প্রবলেম বুঝতে পারবে। কোন গ্রুপ থেকে 4টা বেশি প্রশ্ন অ্যান্সার করতে পরীক্ষার্থী কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করতে পারে। তো চলো দেখি কয়টা কেস আছে। নাম্বার 1 কেস, এখানে এ একটা প্রশ্নের গ্রুপ, এ গ্রুপের মধ্যে আছে 5টা প্রশ্ন, বি আর একটা প্রশ্নের গ্রুপ, সেখানে আছে 5টা প্রশ্ন, ঠিক আছে। তাহলে এমন হইতে পারে কি, দেখো তো, এমন হইতে পারে না আমি এ গ্রুপ থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করলাম, বি গ্রুপ থেকে তাহলে 2টা অ্যান্সার করতে হবে। তাহলে এ গ্রুপ থেকে যদি 4টা অ্যান্সার করতে চাই, তাহলে আমার, আচ্ছা আমি আগে পেজগুলো লিখি, তারপরে আমি এটাকে সাজানোর জন্য, সরি, নির্বাচন করার জন্য বা দল গঠন করার জন্য সূত্রটা লিখতেছি। আবার এমন হইতে পারে না যে আমি এ গ্রুপ থেকেও 3টা অ্যান্সার করলাম, বি গ্রুপ থেকেও 3টা অ্যান্সার করলাম, আমার টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 6 মিলছে। আবার এমনও হইতে পারে, আরেকটা কেস আছে যে আমি এ গ্রুপ থেকে 2টা অ্যান্সার করলাম, কিন্তু বি গ্রুপ থেকে 4টা অ্যান্সার করলাম, 6টা হয়ে গেছে। যে বলো তো আর কোনো কেস হবে কিনা, টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। দেখো তো, চিন্তা করে দেখো তো আর কোনো কেস বাইর করা যায় কিনা। আচ্ছা, তাহলে আর কোনো কেস কিন্তু বের করা যায় না। তাহলে এখন আমাকে তোমরা একটু বলো তো, প্রথম কেসের জন্য অ্যান্সার কত হবে। এখানে আমি কত বসাবো, লাস্টের ঘরে কত বসাবো? 5c4 into 5c2। 5c4 into 5c2, ভেরি গুড। আর দ্বিতীয় কেসের জন্য হবে অ্যান্সার কি 5ct into 5c3, 5c3 into 5c3। আর তৃতীয়টার জন্য কি হবে 5c2 into 5c4। মানে প্রথমটা তোমার 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে এই গ্রুপ থেকে, তাহলে হচ্ছে তুমি 5টা কোশ্চেন থেকে 4টা 5c4, আর দ্বিতীয় থেকে 2টা, মানে হচ্ছে 5টা থেকে 2টা, এভাবে করে বাকিগুলো হচ্ছে কাজ করবে। 5c3 into 5c3, 5c2 into 5c4। তাহলে এদের যে রাইট হ্যান্ড সাইডে যে অ্যান্সার গুলো দেখতেছো না, যে 5c4, 5c2, 5c3, 5c, এদের সবাইকে যোগ করো, সাম করো, যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। কতটা ইজি দেখছো, জাস্ট এভাবে তোমার এই গ্রুপ করার সেন্সটা থাকতে হবে, যে তোমার পসিবল কেসগুলো কতটা হইতে পারে সেটার এই সেন্সটা থাকতে হবে। এই সেন্সটা যদি থাকে খুব সহজে বুয়েটে আসা প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলতে পারতেছি। 10 মার্কসের জন্য আসে এগুলো, একটা প্রবলেম বুয়েটে যা দেখো 2 থেকে 3 মিনিট লাগবে, ঠিক আছে। সো এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। তো এখন আমার মনে হয় তোমাদেরকে এবার আমি একটা প্রবলেম দিতে পারি, যে প্রবলেমটা দিলে তোমরা হয়তো পারবা। এখন যে প্রবলেমটা দিচ্ছি এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, দেখো তো এটা তোমরা নিজেরা করতে পারো কিনা। আমাকে জাস্ট অ্যান্সারটা বলবো, ওকে? আমাকে কেসগুলো বলবো, অ্যান্সারটা বলবো, নিজেরা একটু চেষ্টা করতে হবে। তো দেখো 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে তোমার আছে গণিতের ছাত্র, ম্যাথসের ছাত্র আছে কয়জন? 6 জন। আর ফিজিক্সের ছাত্র আছে হচ্ছে 4 জন। তোমার আলটিমেটলি গ্রুপ বানাইতে হবে, গ্রুপ হবে কয়জন? গ্রুপটা হবে 6 জন। তাহলে তুমি কত ভাবে এই দলটা কমিটি গঠন করতে পারবে, যে গ্রুপটা বা কমিটি গঠন করতে হবে, তুমি কত ভাবে এই কমিটিটা গঠন করতে পারবা? আমাকে কেসগুলো বলবা। নাম্বার 1 কেস আমি কি বলতে পারি, কত ভাবে হইতে পারে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে গণিতের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকতে হবে, মানে গণিতের ছাত্র কিন্তু তোমার পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে বেশি নেওয়া লাগবে, ঠিক আছে। সমান সমান হওয়া যাবে না, যে 3টা করে নিলে না, এমন হবে না। 5-1 করে নিলে হবে না? হ্যাঁ, ধরো এক গণিতের থেকে নিলাম 5 জন, পদার্থবিজ্ঞান থেকে নিলাম 1 জন, হইলো। আচ্ছা, আরেকটা কেস কি হইতে পারে? 6-0। ভেরি গুড, 6-0 একটা কেস হইতে পারে অবশ্যই। তারপর আরেকটা কেস 4-2। আর কোন কেস হবে না, আর কিন্তু কোনো কেস হবে না। এমন হইতে পারে যে তুমি 6 জনের গ্রুপ,
তুমি গণিতেরই 6 জনকে নিলা, পদার্থবিজ্ঞানের কাউরেই নিলা না, ইটস পসিবল। আবার এমন হইতে পারে যে তুমি 5 জন নিলা গণিতের, 1 জন নিলা পদার্থবিজ্ঞান, এটাও হইতে পারে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু গণিতের ছাত্ররা বেশি, পদার্থবিজ্ঞান ছাত্ররা কম। আবার তুমি গণিতের 4 জনকে নিতে পারলা, পদার্থবিজ্ঞানের 2 জন নিলা, তোমার 6 জনের গ্রুপ হয়ে গেছে। বাট এরপরে আর কোন কেস বানাতে পারো, এরপরে যদি ভাই কেস সমান, বানাতে যাও তাহলে তোমার কি করতে হবে? হ্যাঁ বলো। ভাইয়া সমান সমান নেওয়া যাবে না? না না, ওই যে এখানে বলে দিছে সংখ্যাগরিষ্ঠতা, গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা, মানে গণিতের ছাত্র বেশি হওয়া লাগবে। সমান সমান হইলে তো সমান সমান হয়ে যাবে, তাহলে এই কেসটা কিন্তু ভায়োলেট করবে, তাহলে তুমি কিন্তু সমান সমান করতে পারবে না। হ্যাঁ, আর কারো প্রশ্ন? একজনও নিলাম হবে? হ্যাঁ, তোমার প্রশ্ন আমি শুনি না, আরেকবার একটু বলো। 0 নিলাম, এটা কি হবে? 6 আর 0, হ্যাঁ এটা হবে, কারণ এখানে কিন্তু এটা বলে নাই যে পদার্থবিজ্ঞান গণিত মাস্ট, মানে পদার্থবিজ্ঞানের সাথে নিতে হবে, খালি এখানে এই কন্ডিশনটুকু দিছে যে গণিতের ছাত্ররা বেশি থাকতে হবে পদার্থবিজ্ঞান হচ্ছে। তো আমি যদি গণিতের ছাত্র পদার্থবিজ্ঞান ছাত্র নাও নেই, স্টিল আমার কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে যে ওদের থেকে কাউরে নিলাম না, আমার 6 জনের গ্রুপ বানানোর কথা, আমি 6 জনের গ্রুপও বানাইছি, আর গণিতের ছাত্র বেশি আছে পদার্থবিজ্ঞান থেকে, আর পদার্থবিজ্ঞান একটাও নিলাম না, এই কেসটাও কিন্তু পসিবল। ঠিক আছে, এটাও হবে। তাহলে অ্যানসারটা কত হবে? অ্যানসার হবে প্রথম কেসের জন্য অ্যানসার হবে 5টা নিলাম, তো 6টা থেকে 5টা নিলাম, তাহলে হবে 6C5 ইনটু 4টা থেকে একটা নিলাম 4C1, তারপরটা হবে 6C6 ইনটু 4C0, তারপরটা হবে 6C4 ইনটু 4C2। জাস্ট এদেরকে সাম করো, তুমি তোমার অ্যানসার পেয়ে যাবা, শেষ। এই প্রবলেমটাও সলভ। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রবলেম, অনেক জায়গায় আসছে। আচ্ছা, এবার আসো আরেকটা প্রবলেম দেখি। হিউজ পরিমাণে বোর্ড পরীক্ষা আছে, যাদের বই আছে বইয়ের মধ্যে দেখলেই পারবা, বুঝতে পারবা, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। এই প্রবলেমটা একটু ডিফারেন্ট আগের প্রবলেমগুলোর থেকে। কেন ডিফারেন্ট বলতেছি, কারণ এখানে গ্রুপ কিন্তু 2টা নাই। এখানে দেখো কেন ডিফারেন্ট এটা বুঝবা। এখন দেখো 9 ব্যক্তির একটি দল, তাহলে টোটাল আছে 9 জন ব্যক্তি, বলছে 2টা যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে এ একটা যানবাহন, ঠিক আছে, যেখানে 7 জনের বেশি ধরে না, লেস দেন 7। বি একটা যানবাহন যেখানে 4 জনের বেশি ধরে না, মানে 4 জনের কম হইতে হবে। টোটাল আমার ব্যক্তি আছে কয়জন? টোটাল আছে 9 জন। তাহলে এই 9 জনকে এই 2টা যানবাহনে করে আমার নিয়ে যাইতে হবে কোথাও, ঠিক আছে, এমন ভাবে বসাইতে হবে যাতে এ যানবাহনের মধ্যে 7 জনের কম থাকে আর বি যানবাহনে 4 জনের কম থাকে। আচ্ছা, কেসগুলো একটু বলো আগে, প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমি বলবো যে কি আমাকে একটু ডিফারেন্ট হবে, কি কেসগুলো বলো। 7-2 7-2 আর 6-3 5-4 6-3 5-4 আর 8 তো হয় না, হয় না, আর হয় না, 5-4 এর পরে কিন্তু আর হয় না। এই তিনটা কেস কিন্তু আছে। কেন ডিফারেন্ট বললাম সেটা একটু দেখো। আচ্ছা, এইটার যে অ্যান্সার হবে, অ্যান্সারটা খেয়াল করো। আমি যদি এ যানবাহনের মধ্যে 7 জনকে নিই, তাহলে আমি 9 জন থেকে কয়জনকে চুজ করলাম? 7 জনকে, তাহলে 9C7। বাট আমি যদি এ যানবাহনের মধ্যে 7 জনকে বসায় ফেলি, বি যানবাহনের ক্ষেত্রে আমার আর অবশিষ্ট লোক আছে কয়জন? 2 জন না, তাহলে অবশিষ্ট লোক আছে কিন্তু 2 জন। তাহলে বি যানবাহনের মধ্যে তাহলে অ্যান্সার কত হবে? 2C। 2 জন থেকে আমার 2 জনকে নিতে হবে, 2C2। এখন আমি এ যানবাহনের ক্ষেত্রে ধরো আমি 6 জনকে নিলাম, 9 জন থেকে 6 জন, 9C6। তাহলে বি আমার 6 জনকে নিয়ে নিলাম, আরো 3 জন অবশিষ্ট আছে, ওই 3 জনকেই আমার বি যানবাহনে যাইতেই হবে, 3C3। আমি যদি এ যানবাহনে 9 জন থেকে 5 জনকে নেই, 9C5, তাহলে বি আমার অবশিষ্ট হবে 4 জন, ওই 4 জনকেই কিন্তু বি যানবাহনে যাইতে হবে, 4C4। কেন একটু ডিফারেন্ট বললাম? কারণ দেখো এইখানে আমার 9 জন থেকে যখন আমি এ যানবাহনের জন্য মানে দল গঠন করতেছি বা সমাবেশ করতেছি 9C7, আমার বি যানবাহনে যখন আমি মানুষগুলো যাচ্ছে তখন কিন্তু তার হাতে কোনো চয়েস নাই। আমি যখন 9 জন থেকে 7 জনকে এ যানবাহনে 9C7 উপায়ে গঠন করে আমি পাঠাইলাম, তখন কিন্তু বি যানবাহনে যাওয়ার জন্য কিন্তু তার হাতে আর কোনো চয়েস নেই। এই জন্য দেখো 2C2, বেসিক্যালি 2C2 এর ভ্যালু কিন্তু 1। কারণ হচ্ছে বি যানবাহনের উপর, বি যানবাহনে আসলে ঠিক কতজন যাবে সেটা কিন্তু যে 2 জন যাবে তাদের কিন্তু আর কোনো চয়েস নাই, তাদেরকে বি যানবাহনেই যাইতে হবে। 2C2 এর মান কিন্তু 1। তার মানে এখানে
আলটিমেটলি অ্যান্সার হবে কি 97 যোগ 9C6 যোগ 9C5, 2C2 3C3 4C4 এরার ভ্যালু হচ্ছে 1। তাহলে এদেরকে গুণ দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তাই 9 জনের যে এই দলের কথা বলা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু যে সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে কিন্তু আর কোনো ভ্যালু কিন্তু ম্যাটার করে না। সেকেন্ড গ্রুপটার হাতে কিন্তু কোনো চয়েস নেই। যখন প্রথম গাড়ির মধ্যে একটা সংখ্যক মানুষকে তুমি প্রথম গাড়িতে সিট জায়গা দিবা, দ্বিতীয় গাড়ির মধ্যে কিন্তু বাকিদের হাতে কিন্তু আর কোনো চয়েস নেই, বাকিদেরকেও দ্বিতীয় গাড়িতে যাইতেই হবে। যেহেতু চয়েস নাই তাদেরকে তুমি দল গঠন করতে পারবে একভাবে। এই জন্য দেখো অ্যান্সার কিন্তু ম্যাথমেটিক্যালি একই আসছে, 2C2 3C3 4C4 এদের ভ্যালু কিন্তু 1 1 করেই হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই প্রবলেমগুলো হিউজ পরিমাণে বোর্ড পরীক্ষা আসে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, দল গঠন করার টাইপ। তো এই টাইপটা আমাদের মোটামুটি শেষ। আমরা দল গঠন করা রিলেটেড ইনশাল্লাহ আর কোনো প্রবলেমে আমরা করবো না। এবার আসো এই টাইপটা কিন্তু অনেকটা এইচএসসি বেসড টাইপ। এইচএসসি প্রবলেম এখানে প্রায়োরিটি। ঠিক আছে, এইচএসসি তে এখান থেকে বেশি আসে। এবার চলো একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা টাইপ হয়ে যায়। চলো সেই টাইপটা হচ্ছে আমাদের জ্যামিতিক। জ্যামিতিক একটা টাইপ আছে, এইখান থেকে কত ভাবে যে পেঁচানো সম্ভব প্রবলেম। ভাই তার আগে একটা র্যান্ডম একটা প্রবলেমের সলিউশন করি চলো। তো ধরো একটা অনুষ্ঠানের মধ্যে 50 জন অতিথি আসছে। তো তোমাকে প্রশ্ন করা হইলো এই 50 জন অতিথি নিজেদের মধ্যে কত ভাবে হ্যান্ডশেক করতে পারে। অ্যান্সার কত বলো তো? সমাবেশী কনসেপ্ট থেকে বলতে পারবা অ্যান্সার কত হবে? 50C2। ভেরি গুড, সাবাস, 50C2। কেন হইলো আশা বলো তো? হ্যান্ডশেক যদি করতে চায় কয়জন মানুষ লাগে? 2 জন মানুষ লাগে। হ্যান্ডশেক কখন পসিবল হবে? যখন 2টা ব্যক্তি থাকবে। সো 2টা ব্যক্তি নিতে হবে কাদের মধ্য থেকে? 50 জন ব্যক্তি থেকে যদি আমি 2 জন ব্যক্তিকে যদি চুজ করতে পারি তাহলে এই 50C2 এত উপায়ে কিন্তু হ্যান্ডশেক হওয়া পসিবল। তোমরা কি বুঝতে পারতেছো? এখানে ধরো 50 জন ব্যক্তি আছে, এদের থেকে ধরো আমি এই 2 জনকে চুজ করলাম, তাহলে তাদের মধ্যে হ্যান্ডশেক হওয়া পসিবল। আবার মনে করো এই 2 জনকে চুজ করলাম, তাদের মধ্যে হ্যান্ডশেক হওয়া পসিবল। আবার মনে করো এই 2 জনকে চুজ করলাম, তাদের মধ্যে হ্যান্ডশেক হওয়া পসিবল। বেসিক্যালি এটা যা বুঝাচ্ছে সেটা হচ্ছে 50 জন ব্যক্তি থেকে তুমি 2 জন করে কত ভাবে দল গঠন করতে পারো। তাহলে 50C2 উপায়ে দল গঠন করতে পারবো। যতভাবে 2 জনের দল গঠন করতে পারবা এই প্রত্যেকটা দল নিজেদের মধ্যে ঠিক ততভাবে হ্যান্ডশেক করতে পারবে। তাহলে এখানে আমরা সমাবেশের প্রবলেমটা কিন্তু ইউজ করলাম। তার মানে দেখো এখান থেকে কিন্তু বলে নাই এক্স্যাক্টলি যে বাছাই করো, দল গঠন করো, নির্বাচন করো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে আমি সমাবেশ ইউজ করবো। কারণ তুমি ধরো এ ব্যক্তি আর বি ব্যক্তি, দেখো এখানে বিন্যাস কেন হবে না? এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, ডি ব্যক্তি, ধরো 4টা ব্যক্তি, তার মধ্যে হ্যান্ডশেকের প্রশ্ন আসলো। ধরো এ ব্যক্তি আর বি ব্যক্তিকে নিয়ে আমি একটা গ্রুপ করলাম, এবার এ আর বি নিজেদের মধ্যে যেভাবে হ্যান্ডশেক করতে পারে বি আর এ নিজেদের মধ্যে তো একইভাবে হ্যান্ডশেক করতে পারে, কারণ ব্যক্তি তো দুইটা সেম ব্যক্তি, যেটা এ আর বি। তাহলে এ আর বি এর মধ্যে হ্যান্ডশেক করা যেই কথা, বি আর এর মধ্যে হ্যান্ডশেক করা তো একই কথা। তার মানে এখানে কিন্তু তুমি বিন্যাস ইউজ করবে না, এখানে তোমাকে ইউজ করতে হবে সমাবেশ। তাহলে ঠিক কোথায় তুমি সমাবেশ ইউজ করবা এটা সেন্স থাকা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই জায়গায় কিন্তু আমরা সমাবেশ ইউজ করবো। সমাবেশ ইউজ করতে ওইসব জায়গায় যেসব জায়গায় অর্ডার ম্যাটার করে, অর্ডার মানে কাকে আগে কাকে পরে লেখলা সেটা ম্যাটার করে না, ওইসব জায়গায় আমাদের সমাবেশ ইউজ করা লাগে। ঠিক আছে, ওকে। তাহলে 50 জন ব্যক্তি থেকে যতভাবে 2 জন ব্যক্তি চুজ করতে পারি ঠিক ততভাবে আমার হ্যান্ডশেক হওয়া পসিবল। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো আজকের দিনের অন্যতম একটা ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে জ্যামিতি সমাবেশ। জ্যামিতিতে সমাবেশ এই জায়গাটা খুবই মজার, ইম্পর্টেন্টও বটে। অ্যাডমিশন আর প্রশ্ন সব ঘুরে পেঁচে আসে এখান থেকে। চলো দেখি এই জায়গাটা আমরা ধরতে পারি। যেমন মনে করো এই প্রবলেমটাই যদি নিই, এই একটা প্রবলেম বুঝতে আমার মনে হয় অনেকগুলো প্রবলেম বুঝতে হবে। আচ্ছা আসো চলো দেখি। আচ্ছা আমি তোমাদের প্রথমে একটা কনসেপ্ট নিয়ে কথা বলি।
ধরো আমি তোমাকে 4টা বিন্দু দিলাম, 4টা বিন্দুকে যোগ করলে তুমি চতুর্ভুজ পাবা। এই তো 4টা বিন্দুকে যদি তুমি যোগ করো তুমি কিন্তু চতুর্ভুজ পাবা না, তুমি চতুর্ভুজ পাবা। আচ্ছা আমাকে বলো দেখি যে এখানে তুমি কয়টা ত্রিভুজ পাবা? 2টা। শিওর 2টা পাবা? 4টা। অসংখ্য না? অসংখ্য? 4টা। এখানে তো ত্রিভুজ নাই। এই বিন্দুগুলোকে যোগ করলে কয়টা ত্রিভুজ পাওয়া যাবে সেটা চলো আমরা একটু ত্রিভুজ সংখ্যাটা বের করার চেষ্টা করি। এই 4টা বিন্দু থেকে এবার একটু আমাকে একটু বলবা কেউ যে কোন কোন ত্রিভুজগুলো তুমি পাচ্ছ, খুঁজে পাচ্ছ এখানে? মাঝে ও মাঝখানে দেন। একটা ও বিন্দু দেন। ও বিন্দু দরকার নেই, কারণ আমার হচ্ছে আমি চাইছি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 4 ডি বিন্দু, এই বিন্দুগুলো দিলাম। এই বিন্দুগুলো দিয়ে তুমি কয়টা ত্রিভুজ পাচ্ছ? এবিডি 4টা। 8টা মনে হয়। এ বিডি পাচ্ছ, আচ্ছা ঠিক আছে, এ বিডি হচ্ছে। তারপরে আবার দেখো তো আরেকটা ত্রিভুজ কি হইতে পারে? এবিসি হচ্ছে না? এবিসি, এবিডি, এবিসি। আর কি হইতে পারে বলো তো? বিসিডি আর এডিসি। বিসিডি হতে পারে। আরেকটা কি? এডিসি। এডিসি, ভেরি গুড। আরেকটা হচ্ছে এডিসি। আচ্ছা 4টা বিন্দু যখন নিলাম, হ্যাঁ 4টা বিন্দু নেওয়ার পরে সেখান থেকে আমি ত্রিভুজ পাইছি, তার ভেতরে আসলে ত্রিভুজ পাইছি। এই 4টা বিন্দু থেকে ত্রিভুজ পাইছি কয়টা? ত্রিভুজ পাইলাম হচ্ছে 4টা। 4টা বিন্দু নিলাম, 4টা ত্রিভুজ পাইছি। তো এই জিনিসটাকেই হচ্ছে গিয়ে যেভাবে বের করা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখাই, তারপর আমরা যে কোনো বাহু বা যে কোনো বহুভুজের জন্য তার ভেতরে কয়টা ত্রিভুজ হবে সেগুলো আমরা ডিরেক্ট বলে ফেলতে পারবো। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে এন বাহু বিশিষ্ট বহুভুজের, দেখো তো এইটা আসলে বহুভুজটা কয় বাহু বিশিষ্ট? 4 বাহু বিশিষ্ট না? 4 বাহু বিশিষ্ট চতুর্ভুজ, 4 বাহু বিশিষ্ট, এটা হচ্ছে চতুর্ভুজ। 4 বাহু বিশিষ্ট চতুর্ভুজ থেকে তুমি ত্রিভুজ পাইছো কয়টা? 4টা। আচ্ছা এবার আসো ফর্মুলা আসো। এন বাহু বিশিষ্ট কোন বহুভুজ, কোন বহুভুজের এখন তুমি দেখো তোমার এন বাহু বিশিষ্ট যদি একটা বহুভুজ হয় সেখান থেকে তো ত্রিভুজ পাওয়ার ফর্মুলাটা কি হবে সেটাই একটু দেখাই আগে। কোন বহুভুজের 3টি কৌণিক বিন্দু, প্রশ্ন করলো যে এন বাহু বিশিষ্ট বহুভুজের ভেতরে ত্রিভুজ কয়টা হবে? কৌণিক বিন্দুগুলো যোগ করলে, এন বহুভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করলে কৌণিক বিন্দু নিয়ে ত্রিভুজ কয়টি হবে? ধরো এই প্রশ্নটা করবে, অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে খুবই সিম্পল। তুমি যদি এন বাহু বিশিষ্ট একটা বহুভুজ হয়, ধরো 6টা বাহু বিশিষ্ট, বেনজিন তো চিনোই তোমরা সবাই, ধরো একটা বেনজিনের শেপ নিও। হ্যাঁ দেখো তো এন বাহু বিশিষ্ট কৌণিক বিন্দু কয়টা আছে ভাই? এখানে তো কৌণিক বিন্দু আছে হচ্ছে 6টা কৌণিক বিন্দু। এটা হচ্ছে 6 বাহু বিশিষ্ট, 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা, 6টা বাহু বিশিষ্ট কৌণিক বিন্দু আছে 6টা। হ্যাঁ তাহলে এইখান থেকে ঠিক কয়টা ত্রিভুজ হবে? সমাবেশের কনসেপ্ট যদি কারো সমাবেশের আইডিয়া যদি থাকে তার আর এভাবে হিসাব করার কোনো দরকার নেই। সে কিভাবে করবে যে এইখানে বাহু আছে 6টা, কৌণিক বিন্দু আছে 6টা কৌণিক বিন্দু থেকে যে কোনো 3টা কৌণিক বিন্দু যদি আমি চুজ করি তাহলে আমি একটা করে ত্রিভুজ পাবো। আমি যদি এই 6টা কৌণিক বিন্দু থেকে আমি এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু চুজ করি, এই যে আমি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। আবার যদি আমি এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু চুজ করি তাহলে আমি আরেকটা ত্রিভুজ পেয়ে গেলাম। তার মানে সমাবেশের কনসেপ্ট থেকে আমি বলতে পারি 6টা কৌণিক বিন্দু থেকে যদি যে কোনো 3টা কৌণিক বিন্দুকে আমি চুজ করি তাদের মাঝখানে একটা করে ত্রিভুজ হওয়া সম্ভব। তাহলে এন বাহু বিশিষ্ট কোন বহুভুজের মধ্যে ঠিক কয়টা ত্রিভুজ হবে বলতো? NC3। NC3, কারণ এন বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু থাকবে এন সংখ্যক।
তাহলে আমি ওই কৌণিক এন সংখ্যক কৌণিক বিন্দু থেকে যদি যে কোনো 3টা কৌণিক বিন্দুকে আমি চুজ করি, নির্বাচন করি, তাহলে ওই 3টা কৌণিক বিন্দুর মাঝখানে কিন্তু একটা করে ত্রিভুজ তুমি বানাইতে পারবা। এভাবে তুমি যতটাই তোমাকে বহুভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, ষড়ভুজ, পঞ্চভুজ যাই দেখ না কেন, তুমি তার ভেতরে কয়টা ওই কৌণিক বিন্দুগুলা নিয়ে কয়টা ত্রিভুজ হবে এটা কিন্তু তুমি বলে দিতে পারবে। এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারি। ঠিক আছে, এগুলো দেখো এক লাইনের, মানে জাস্ট কেউ জানা থাকলে কনসেপ্ট আয়তক্ষেত্র বললে কি MC4 নিব? হ্যাঁ কি আয়তক্ষেত্র বললে কি MC4 নিব? আয়তক্ষেত্র বললে NC4 নিবা কিনা। আচ্ছা এখন আমরা একটু দেখি, আয়তক্ষেত্র বললে NC4 না, এখানে আমরা কাহিনী আছে 4C3 দেখো। না না আয়ত না, ওইটা তো 4C ঠিক আছে, যে চতুর্ভুজ থেকে চারটা কৌণিক বিন্দু থেকে একটা ত্রিভুজ। এখন ও নুহিনের প্রশ্ন সম্ভবত ছিল যে এন বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কৌণিক বিন্দু নিয়ে কয়টা চতুর্ভুজ বা কয়টা আয়তক্ষেত্র করা যাবে, তাই তো? চতুর্ভুজ বললে তুমি NC4 নিলে হয়ে যাবে। চতুর্ভুজ যদি বলো তাহলে NC4 নিলে হয়ে যাবে, কিন্তু আয়তক্ষেত্রে বললে তো ঝামেলা। কারণ ভাই আমি যে 4টা কৌণিক বিন্দু যোগ করবো, 4টা কৌণিক বিন্দু যোগ করলেই যে আয়তক্ষেত্র হবে এটা তো আমি কনফার্ম জানি না, তখন কিন্তু তুমি ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারবে না। বাট যদি চতুর্ভুজ বলে তাহলে তুমি NC4 বের করলে হয়ে যাবে। বুঝতে পারছো? এইবার ধরো আমাদের এখান থেকে এবার আমরা চলো একটু প্রবলেমটাকে আরেকটু অ্যাডভান্স করি। এখন আমি তোমাকে বললাম এন বাহু বিশিষ্ট কোন একটা বহুভুজের, হ্যাঁ কতগুলা ধরো এন বাহু বিশিষ্ট কোন একটা বহুভুজের আমি তোমাকে জিজ্ঞেস করলাম তার কর্ণ কয়টা হবে, তার কর্ণ সংখ্যা কয়টা হবে, কর্ণ সংখ্যা কতটি। ধরো আমি তোমাকে এই প্রশ্নটা করলাম, এটার অ্যান্সার কি হবে? চলো অ্যান্সারটা বের করার জন্য আমরা কিছু অ্যানালজি বোঝার চেষ্টা করি। আমরা যেই সব ফিগার গুলো থেকে খুব সহজে তার কর্ণ সংখ্যা বের করতে পারি, সেসব ফিগার থেকে আস্তে 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 আমরা আবার হায়ার লেভেলে যাবো, তখন আমরা একটা ফর্মুলাটা বাইর করার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, ওকে, কোন কর্ণ, আচ্ছা ধরো এটা তো নাই কর্ণ, এটার মধ্যে কোনো কর্ণই নেই, কর্ণ নাই, কিন্তু কোনো কর্ণ নাই, ঠিক আছে। চতুর্ভুজ দেখি, ধরো এটা হচ্ছে চতুর্ভুজ, কর্ণ 2টা, এভাবে যদি ধরো পঞ্চভুজ যদি নেই, তো যাই হোক এবার পঞ্চভুজ নিলে এভাবে তুমি কর্ণ পাও। তো আমি এখানে হচ্ছে কর্ণ কয়টা, এখানে হচ্ছে কর্ণ 2টা। কর্ণ সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে, তোমাকে যেটা করতে হবে, তোমাকে টোটাল কৌণিক বিন্দুর আগে বুঝতে হবে যে তোমার যেই বহুভুজটার কথা বলে তার কৌণিক বিন্দু কয়টা আছে, এবং ওই কৌণিক বিন্দুগুলো থেকে কয়টা বাহু পাওয়া সম্ভব সেটা বের করতে হবে প্রথমে। আচ্ছা একটু ধরো একটা জিনিস একটু দেখি, আচ্ছা দেখো, আচ্ছা বলো তো পঞ্চভুজের কর্ণ কয়টা আছে? পঞ্চভুজের কর্ণ কয়টা পাচ্ছ দেখো তো। পঞ্চভুজের কর্ণ পাচ্ছি 1টা 2টা 1 2 3 4। আর কি কর্ণ পাওয়া সম্ভব? আরেকটা তো আছে না ভাই এখানে, স্টার হবে যে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে কর্ণ হচ্ছে গিয়ে কয়টা আছে তাহলে দেখো, এই কৌণিক বিন্দু, 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 ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 1টা 2টা 3টা, উপরে থেকে নিচে ডানে কোনো একটা টান দিলে হতো না? ও আচ্ছা হ্যাঁ সরি সরি, আমি তার আরেকটা টান দিই, হ্যাঁ ঠিক আছে, তাহলে 5টা না। পঞ্চভুজের কর্ণ সংখ্যাও পাচ্ছি হচ্ছে আমরা 5টা, ঠিক আছে। তোমরা যদি ষড়ভুজ নাও, হ্যাঁ ষড়ভুজ যদি নাও তাহলে তোমরা ষড়ভুজের কর্ণ সংখ্যা পাবা হচ্ছে 6টা। ষড়ভুজের কর্ণ সংখ্যা কয়টা পাবা? 6টা পাবা। আচ্ছা তাহলে তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা ঠিক কয়টা কত ভাবে এই কৌণিক বিন্দুগুলাকে তোমরা যোগ করতে পারবা সেটা তোমাদের বের করতে হবে। কত ভাবে এই কৌণিক বিন্দুগুলাকে যোগ করে তুমি বাহু পাবা, এই কৌণিক বিন্দুগুলো যোগ করে রেখাংশ পাবা, ঠিক আছে। আমি ফর্মুলাটা বলি, কর্ণ বের করতে চাচ্ছ তো, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমার যেই বহুভুজটা আছে এই বহুভুজের
কৌণিক বিন্দু কয়টা, ওই কৌণিক বিন্দু থেকে যে কোনো দুইটা কৌণিক বিন্দুকে যদি তুমি যোগ করো, যে কোনো দুইটা কৌণিক বিন্দুকে যদি তুমি যোগ করো, তাহলে তুমি একটা করে রেখাংশ পাবা না, একটা করে রেখাংশ পাবা না। ওই রেখাংশ যে টোটাল নাম্বারটা হবে, সেই নাম্বার থেকে যদি তুমি ওই ফিগারের বাহু সংখ্যাকে যদি তুমি বিয়োগ করো, বাহু সংখ্যাকে যদি বিয়োগ করো, তাহলে তুমি কর্ণ সংখ্যা পাবা। ঠিক আছে, তাহলে এবার আসো, এবার আমরা হিসাবটা মিলাই। ধরো আমি ত্রিভুজের কথা বললাম, ত্রিভুজের কর্ণ সংখ্যা বের করো। তা তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ত্রিভুজের কৌণিক বিন্দু তিনটা কৌণিক বিন্দু থেকে আমি এরকম রেখাংশ বা যোগ করতে পারি। তিনটা কৌণিক, যে কোনো দুইটা কৌণিক বিন্দুকে যদি নেই আমি, যে কোনো দুইটা কৌণিক বিন্দুকে যদি চুজ করি, তাহলে তাদের মধ্যে একটা রেখাংশ আঁকা সম্ভব, তাদের মধ্যে একটা রেখাংশ আঁকা কিন্তু সম্ভব, যে কোনো দুইটা কৌণিক বিন্দুকে যদি নেই। তাহলে তিনটা থেকে দুইটা নেওয়া যায়, 3C2 পায়। এখন আবার ত্রিভুজের বাহু সংখ্যা কত? ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে 3, তাহলে 3C2 - 3 এটা হবে তার কর্ণ সংখ্যা। এবং দেখবা তুমি 3C2 এর ভ্যালু হচ্ছে 3, আবার তার বাহু সংখ্যা হচ্ছে 3, তাহলে অ্যান্সার হবে 0, তার কর্ণ নাই। এবার আসো চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজের কৌণিক বিন্দু আছে 4টা, চারটা কৌণিক বিন্দু থেকে যদি যে কোনো দুইটা কৌণিক বিন্দুকে যদি চুজ করো, তাহলে তাদের মাঝখানে তুমি একটা রেখাংশ টানতে পারবে না। দেখো এই কৌণিক বিন্দুর এই কৌণিক বিন্দুর মাঝখানে একটা রেখাংশ টানতে পারলাম, এই কৌণিক বিন্দু এই কৌণিক বিন্দুর মাঝখানে একটা রেখাংশ টানতে পারলাম, এভাবে অনেকগুলো রেখাংশ টানতে পারলাম। কিন্তু এখান থেকে যতগুলো রেখাংশ আমি টানতে পারলাম, প্রত্যেকটা রেখাংশই কিন্তু আমার কর্ণ না। এখান থেকে কিছু কিছু রেখাংশ আছে আমার বাহু, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু। দেখো কিছু কিছু কৌণিক বিন্দু গুলাকে যোগ করলে যে রেখাংশ পাচ্ছি সেগুলো হচ্ছে আমার বাহু, আর কিছু কিছু কৌণিক বিন্দুকে যোগ করলে যে রেখাংশ পাচ্ছি সেগুলো হচ্ছে আমার কর্ণ। তাহলে তোমার 4C2 যেটা তুমি পাবা সেটা হচ্ছে টোটাল যতগুলো রেখাংশ তুমি পাচ্ছ, এদের মধ্যে থেকে তুমি যদি বাহু কয়টা আছে, চতুর্ভুজের মধ্যে বাহু থাকবে 4টা, এটা তো স্বাভাবিক, তাহলে তুমি 4কে বিয়োগ করে দাও, তাহলে তুমি কর্ণ সংখ্যা পাবা। দেখো তো 4C2 এর ভ্যালু কত আসে, তুমি দেখবা 4C2 এর ভ্যালু ক্যালকুলেটরে করলে আসবে 6 থেকে 4 বিয়োগ করে তুমি পাবা 2, তাহলে দেখো তো চতুর্ভুজের কর্ণ আসতেছে 2টা। ভেরি সিম্পল। এবার দেখো পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কর্ণ কয়টা পাইছিলাম? 5টা। আচ্ছা, এটা বের করবো কিভাবে? যতভাবে এই 5টা কৌণিক বিন্দু থেকে 2টা কৌণিক বিন্দুকে নিতে পারবো 5C2 উপায়। তো 5C2 উপায় যদি আমি এই কৌণিক বিন্দুগুলোকে চুজ করি, তাহলে তাদের মাঝখানে আমি একটা করে রেখাংশ টানতে পারবো। কিন্তু এই রেখাংশগুলোর মধ্যে ভাইয়া সবগুলো তো আসলে কর্ণ না, কিছু কিছু রেখাংশ আছে যেগুলো হচ্ছে বাহু। তাহলে আমি পঞ্চভুজে বাহু থাকবে হচ্ছে 5টা, ওই 5টা বাহুকে বিয়োগ করে দিই, 5C2 - 5 করি, তাহলে আমি যেই সংখ্যাটা পাবো সেটা হবে আমার কর্ণ সংখ্যা। তাহলে এইবার যদি আমি বলি n বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয়, n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে, তাহলে এবার আমার কর্ণ সংখ্যা কত হবে? n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা কত হবে বলো তো? NC2 - n NC2 - n। ভেরি গুড, এটা ধরে ফেলছো। সো এটা হচ্ছে টার্গেট। এটা বুঝতে পারা মানে হচ্ছে কি এখন আমি আর একটু ডিফিকাল্ট টাইপের কিছু প্রবলেমে যাবো, এগুলো তুমি আশা করা যায় তুমি ধরতে পারবে, ঠিক আছে? তো কোনো সমস্যা হবে না। চলো এবার দেখি কি কি প্রবলেম করা যায়। প্রথমে একটা প্রবলেম নিচ্ছি। ধরো আমি র্যান্ডমলি কয়টা বিন্দু নিলাম, ধরো আমি 13টা বিন্দু নিলাম, 1 2 3 4 5 6, 6টা বিন্দু নিলাম এখানে এভাবে, আর 6টা বিন্দু নিলাম এভাবে 1 2 3 4 5 6 7, এভাবে বিন্দু নিলাম। টোটাল 13টা বিন্দু নিলাম, ঠিক আছে? টোটাল 13টা বিন্দু আমি নিলাম। আচ্ছা, যেখানে আমি আবার বলে দিলাম এই বিন্দুগুলো উল্টা পাল্টা ভাবে নেই, নাহলে ঝামেলা হবে। দেখো এইখানে 7টা বিন্দু আছে, যেই 7টা বিন্দু আমি উল্টা পাল্টা ভাবে নিছি, যে কোনো অর্ডারে নিছি। আর এইখানে 6টা বিন্দু আছে, এই 6টা বিন্দুকে কিন্তু আমি কি করছি, এই 6টা বিন্দুকে কিন্তু আমি সমান্তরাল মানে একই রেখার উপর নিছি। এটা সমবিন্দু, একই রেখার উপর বিন্দু, ঠিক আছে? এটা সমবিন্দু, মানে একই রেখার উপর বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি ত্রিভুজ গঠনের উপায়, এখানে যতগুলো বিন্দু আছে তাদেরকে নিয়ে ত্রিভুজ গঠনের উপায়। প্রথমে তোমাদের একটা কথা বলি, ধরো আমি এভাবে র্যান্ডমলি 4টা বিন্দু নিলাম,
চারটা বিন্দু থেকে কয়টা ত্রিভুজ করতে পারি? একটু আগে কিন্তু আমরা কনসেপ্টে আমরা পড়ছি যে এখান থেকে যতগুলা ত্রিভুজ করা যাবে, কৌণিক বিন্দু যদি চারটা থাকে তাহলে আমরা ত্রিভুজ কয়টা করতে পারবো? একটু আগে তোমরা দেখছো অ্যান্সারটা হয় NC3। তো চারটা থেকে আমাদের নিতে পারবো ত্রিভুজ হবে 4C3। বাট আমি প্রবলেমটাকে একটু ঝামেলা করে ফেলছি। কিন্তু দেখো আমি এখানে যে প্যাচটা দিছি সেটা হচ্ছে 6টা কৌণিক বিন্দু আমি এমন নিছি যে 6টা বিন্দুগুলা কিন্তু একই সরলরেখার উপর পড়ছে। আচ্ছা এখন আসো ত্রিভুজ গঠনের উপর। টোটাল আমি এখানে নিছি 13টা বিন্দু, 13টা বিন্দু নিছি টোটাল। আচ্ছা 13টা বিন্দু থেকে ফর্মুলা অনুযায়ী ত্রিভুজ গঠন করতে পারতাম কত উপায়? 13। আমি যদি যে কোনো 3টা বিন্দু নেই, ওই 3টা বিন্দুকে যদি যোগ করি তাহলে কিন্তু আমি একটা করে ত্রিভুজ পাওয়ার কথা। যেমন দেখো এই বিন্দু, এই বিন্দু, ধরো এই বিন্দু, এই বিন্দু, এই দেখো এই 3টা বিন্দুকে যোগ করলাম একটা ত্রিভুজ, এই 3টা বিন্দুকে যোগ করলাম একটা ত্রিভুজ, হ্যাঁ এই 3টা বিন্দুকে যোগ করলাম একটা ত্রিভুজ। 13টা থেকে যদি 3টা করে বিন্দু নিই তাহলে আমি একটা করে ত্রিভুজ পাবো। তাই ত্রিভুজ গঠনের উপায় হবে 13C3। বাট একটা ঝামেলা আছে, একটা লুপ হোল আছে এই অ্যান্সারের মধ্যে। লুপ হোলটা কি ধরতে পারছো? লুপ হোলটা কোথায়? সমমন্দিত কি হবে? সমান্তরাল রেখা। এক্স্যাক্টলি, যে এই যে এইখানে যে রেখাটা দেখতেছো তোমরা, এইখানে যে রেখাটা দেখতেছো না, এই রেখার উপর যে বিন্দুগুলো আছে, আমি যদি এই বিন্দুগুলো থেকে 3টা করে বিন্দু নেই, আমার কি জীবনরেখা ত্রিভুজ হবে? আমি যদি এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই 3টা বিন্দুকে যদি যোগ করি আমার কি জীবন ত্রিভুজ হবে? জীবন ত্রিভুজ হবে না। অথবা পরে 3টা বিন্দুকে যোগ করি হবে, অথবা এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এখানে যদি র্যান্ডমলি যে কোনো 3টা বিন্দুকে আমি যোগ করি, জীবনও তুমি ত্রিভুজ বানাইতে পারবা না। তার মানে যেটা হইলো 13টা বিন্দু থেকে 3টা বিন্দু নিলে ত্রিভুজ হবে, ঠিক আছে। বাট এর মধ্যে থেকে আবার কিছু কিছু বিন্দু এমন আছে যেই বিন্দুগুলো থেকে 3টা বিন্দু নিলে ত্রিভুজ হবে না। সেই বিন্দুগুলো কারা? সেই বিন্দুগুলো হলো এইখানে যে 6টা বিন্দু আছে সেই 6টা বিন্দু। তাহলে এই 6টা বিন্দু থেকে যদি তুমি 3টা বিন্দু কোনো ভুলেও চুজ করে ফেলো তাহলে কিন্তু তুমি কোনো ত্রিভুজ পাবা না। তুমি দেখো বাকি 7টা বিন্দু থেকে যদি 3টা বিন্দু চুজ করে, এই দেখো ত্রিভুজ পাচ্ছি, এই যে দেখো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি, যেভাবে চুজ করো না কেন তুমি ত্রিভুজ পাবা। বাট এই যে এখানে যে 6টা বিন্দু আছে, এই 6টা বিন্দু থেকে যদি তুমি 3টা বিন্দুকে চুজ করো তাহলে কিন্তু তুমি কখনোই ত্রিভুজ পাবে না। তাহলে তোমার টোটাল ত্রিভুজ হওয়ার কথা ছিল 13C3। এই যে 13C3 এটা হবে তোমার টোটাল ত্রিভুজ হওয়ার সংখ্যা। বাট এখান থেকে তোমার বাদ যাবে কয়টা? এইখানে যে 6টা বিন্দু আছে, এই 6টা বিন্দু থেকে যদি তুমি যে কোনো 3টা বিন্দু করে নাও তাহলে সেই ত্রিভুজগুলো কিন্তু তোমার অ্যান্সারের মধ্যে আসবে না, কারণ সেখানে কোনো ত্রিভুজই তৈরি হবে না। তাহলে তোমার 6C3 কে যদি তুমি বিয়োগ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি টোটাল ত্রিভুজ কয়টা হবে সেটা তুমি বলতে পারবা। বলো তো বুঝতে পারছো কিনা? জি স্যার। জি ভাই। ঠিক আছে, তো এটা মোটামুটি বলা যেতে পারে অ্যাডমিশন লেভেলের একটা প্রবলেম। তো এবার দেখো তো প্রবলেমটাকে যদি আরেকটু টুইস্ট করি, এবার যদি বলি ত্রিভুজ না বলে এবার যদি আমি বলি কয়টা সরল রেখা তুমি বানাইতে পারবে এখান থেকে? যে কোনো দুইটা সরল, দেখো যে কোনো দুইটা বিন্দু নিলে কিন্তু তুমি তাদের মাঝখানে একটা সরল রেখা করতে পারবে, ঠিক না? তো এটা তো একটা কমন সেন্স, যে কোনো দুইটা বিন্দু নিলে তুমি তাদের মাঝখানে একটা সরল রেখা করতে পারবে। সরল রেখা গঠনের উপায় দেখি কার মাথায় বুদ্ধি আছে, কারেক্ট অ্যান্সারটা দিতে পারো। দেখো টোটাল 13টা বিন্দু আছে, বলো দেখি সরল রেখা কয়টা হবে? যে কোনো দুইটা নিলে একটা সরল রেখা পাবো। 13C2। 13C2, বাট এখানে একটু ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলাটা কোথায় বলতে পারবা? এই দুইটার বেশি হলেও তো সরলরেখা হবে। এখানে ঝামেলাটা হচ্ছে, ওর অ্যান্সারটা অনেকটা কারেক্ট। এখানে ঝামেলাটা হচ্ছে যে কি, এই যে সমান্তরাল যে বিন্দুগুলা একই রেখার উপর অবস্থিত এই বিন্দুগুলা নিয়ে ঝামেলা। ঝামেলা হচ্ছে সরল রেখাটা কিন্তু রেখাংশ না, ঠিক আছে? ধরো তুমি, আমি দেখো একটা চিন্তা করো, ধরো এটা হচ্ছে 1 নম্বরের বিন্দু, এই দুইটা বিন্দুর মাঝখানে যে সরল রেখাটা পাচ্ছি, এই সরল রেখাটা কিন্তু বোর্ড মানে সরল রেখা কিন্তু চলতে থাকে, ঠিক না? একদিক থেকে শুরু আরেক দিকে কিন্তু চলতে থাকে। তাহলে দেখো তো এই দুইটা বিন্দুর মাঝখানে যে সরল রেখাটা পাচ্ছি, তোমরা কি আসলে বুঝতে পারতেছো? এই সরল রেখাটা কিন্তু বাকি সবগুলো বিন্দুর মাঝখানে যে সরল রেখা পাবো সেই সরল রেখাগুলো কিন্তু একই সরল রেখা। আমার কথাটা তোমরা ধরতে পারো না? দেখো তো এই দুইটা বিন্দুর মাঝখানে যে সরল রেখা, আবার দেখো তো এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে সরল রেখাটা কিন্তু একই সরল রেখা। আবার দেখো তো এই যে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে সরল রেখাটাও একই সরল রেখা। আবার দেখো তো এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে সরল রেখাটাও একই সরল রেখা। তাহলে এই 6টা বিন্দু থেকে হ্যাঁ, যে দুইটা করে আমি চুজ করি তাহলে আমি কি আসলে বারবার একই সরল রেখা পাবো না? -6C2 হবে। এক্স্যাক্টলি, -6C2 তোমাকে দিতে হবে, -6C2 তোমাকে দিতে হবে। আরো একটা ঝামেলা আছে ভাইয়া, একটা যোগ করতে হবে, একটা সরল রেখা থাকবে। সাবাস 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 সাবাস, একটা যোগ করতে হবে, সাবাস ধরে ফেলছো। কারণ দেখো টোটাল এই 6টা বিন্দু থেকে আমি আসলে সরল রেখা পাচ্ছি মাত্র একটা, কারণ এই 6টা বিন্দু যেহেতু একই
রেখার উপর অবস্থিত, তাহলে এই 6টা বিন্দু থেকে যে কোনো 2টা বিন্দুকে যদি যোগ করে আমি শুধুমাত্র একটা সরলরেখা পাবো। তাহলে এই 6টা বিন্দু থেকে তুই যদি যে কোনো 2টা করে বিন্দু নিয়ে সরলরেখা আলটিমেটলি যতগুলো আসবে সেই সংখ্যাটা তোমাকে বিয়োগ করে বাদ দিয়ে দিতে হবে, এটা ঠিক। বাট আলটিমেটলি তোমাকে আবার একটা কিন্তু যোগ করতে হবে, কারণ এই 6টা বিন্দুকে থেকে যদি যে কোনো 2টা বিন্দু নাও তুমি কিন্তু একটা সরলরেখা কিন্তু তুমি পাবা, সেই একটাকে তোমার কাউন্ট করতে হবে, কিন্তু বাকি যতগুলো পসিবল কেস হবে সরলরেখা এগুলোকে তোমার বাদ দিতে হবে। কারণ তুমি একই জিনিস একই সরলরেখাকে তুমি বারবার যোগ করে ফেলতেছো। কারণ 6C2 করার মানে হচ্ছে তুমি যে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে যে সরলরেখাটা এটাকে একবার যোগ করছো, আবার এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে সরলরেখাকে যোগ করছো, এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে সরলরেখাকে যোগ করছো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিন্দুর সাথে বাকি যতগুলো বিন্দুর মধ্যে যে সরলরেখা আছে প্রত্যেকটা সরলরেখা তো একই সরলরেখাকে রিপ্রেজেন্ট করতেছে, তো একই সরলরেখাকে তুমি বারবার যোগ করতেছো। তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু কি হয়ে গেল, ফ্যাব্রিকেটেড হয়ে গেল না, অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে তোমার অ্যান্সারটা কারেক্ট করার জন্য কি করতে হবে, বারবার যোগ করা যাবে, তো বারবার না যোগ করে কি করতে হবে 6C2টাকে তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আলটিমেটলি এই 6টা বিন্দু থেকে তুমি আলটিমেটলি যে একটা সরলরেখা পাবা সেই একটা সরলরেখা লাস্টে 1 যোগ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এই প্রবলেমটা বুঝলে আমি এটার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম দেখাবো, অ্যাডমিশন লেভেলে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা মোটামুটি ইউজ টু হচ্ছে যে আসলে সমাবেশের কনসেপ্টটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এটা কিন্তু তোমাকে বলে দিবে না যে কি হ্যাঁ এই জায়গায় তুমি সমাবেশ ইউজ করবে, তোমাকে চিন্তা করে বুঝতে হবে যে আদৌ কি এখানে কি সমাবেশের কনসেপ্টটা ইউজ করতে পারি, এখানে কি নির্বাচন করা বা বাছাই করার কি কোনো ব্যাপার আছে এখানে? বাছাই করার ব্যাপার থাকলে কি আমি সমাবেশ দিয়ে কি জিনিসটা সহজে সমাধান করতে পারি? সমাবেশ জিনিসটা আনা হয়েছে কেন, আমরা লাইফ ইজি করার জন্য। আমরা একটা জিনিস ক্যালকুলেট করতে আমি হয়তো একটা 4টা বিন্দু আছে তার মাঝখানে কয়টা ত্রিভুজ আছে এটা আমার বাইর করতে কষ্ট হইতো, বাট আমি এই যে বাছাই করার কনসেপ্টটা থাকার কারণে আমি এটা দিয়ে খুব সহজে অল্প টাইমের মধ্যে বের করে ফেলতেছি। এভাবে লাইফ ইজি করার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করবো। তো আমাদের তোমার কাছে বুঝতে হবে তোমার প্রবলেমটা কি, ওই প্রবলেমটাকে তুমি কিভাবে ইজি ওয়েতে সলভ করতে পারো। তো ইজি ওয়েতে সলভ করার একটা ওয়ে হচ্ছে সমাবেশ। যদি তুমি কখনো কোনো একটা প্রবলেম করে বুঝতে পারো যে না কেন বাছাই করা নির্বাচন করা এই জাতীয় কোনো কেস আসবে, সেখানে তুমি ওই প্রবলেমটা সহজে সমাধান করার জন্য সমাবেশকে ইউজ করবা। আচ্ছা এবার চলো, এবার আসো প্রবলেম সলভ করি। এবার আর আমরা 15 মিনিটের মতো সময় নিব। এখন তোমরা মোটামুটি ইউজ হয়ে গেছো স্টাইলটার সাথে, আমরা দ্রুত প্রবলেম সলভ করতে পারবো। আমাদের সম্ভবত আর একটা ক্লাস লাগবে সমাবেশের কনসেপ্টটা শেষ করতে, তারপর আমি একটা ক্লাস এক্সট্রা একটা ক্লাস দিব, সেটা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল বলতে একটা জিনিস আছে, ঠিক আছে, পায়রা খুব নীতি। তো এটার উপর একটা ক্লাস দিব এক্সট্রা, যদিও সেটা তোমাদের একদম ডিরেক্টলি বিন্যাস সমাবেশের সাথে কানেক্টেড না, তবে অনেকটা কাছাকাছি। কেউ অলিম্পিয়াড দিতে চাইলে সামনের বছর কিছুটা কাজে লাগতে পারে এই কনসেপ্ট। আচ্ছা এবার আসো, এই প্রশ্নটা একটু বড়। 2টা সমান্তরাল সরলরেখার একটিতে 5টি এবং অপরটিতে 7টি বিন্দু আছে, বিন্দুগুলোকে সংযোগ করে কতগুলো ত্রিভুজ পাবা, কতগুলো সরলরেখা পাবা, কতগুলো ছেদবিন্দু পাবা? এই 3টা প্রশ্ন যদি তোমাকে করে তুমি কিভাবে চিন্তা করবা প্রশ্নগুলো? তো প্রথমে চলো ওদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা আগে 2টা সরলরেখা করি, আঁকি সমান্তরাল সরলরেখা। দেখো এইটা একটা সরলরেখা, আবার এইটার সাথে এই হচ্ছে আরেকটা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, আচ্ছা এবার দেখি কি বলছে। এবার বলছে যে এই 2টা সরলরেখার একটির মধ্যে 5টি বিন্দু আছে, অপরটিতে 7টি বিন্দু আছে। তাহলে চলো বিন্দু দেই, 1টা 2টা 3টা 4টা 5টা। একটাতে 5টা বিন্দু নিলাম, আরেকটা দিলাম 7টা, 1 2 3 4 5 6 7, আরেকটাতে 7টা বিন্দু নিলাম। শেষ, ওদের স্টেটমেন্ট আমার রিপ্রেজেন্ট করা শেষ। এখন বলছে যে এই বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে কয়টা ত্রিভুজ আমি পাবো? তোমাদের কনসেপ্ট কি বলো? এখানে টোটাল বিন্দু আছে কয়টা? টোটাল আছে 5টা 7টা 12টা বিন্দু আছে। আচ্ছা বলো তো 12C3, আমি 1 নম্বরের অ্যান্সার কি হবে? 12C3 দিলেই কি আমার অ্যান্সার হয়ে যাবে, ত্রিভুজ পেয়ে যাবো? 12টা থেকে যে কোনো 3টা করে নিলেই কি হয়ে যাবে ত্রিভুজ? না, আর বাকি তো 5টা 7টা আলাদা সমান্তরাল ভাবে। ভেরি গুড, শাবাশ, গুড রিজনিং। তাহলে যে সমান্তরাল যে বিন্দুগুলো আছে ওই বিন্দুগুলোকে থেকে 3টা কিন্তু নেওয়া যাবে না, আমি অবশ্যই ত্রিভুজ পাবো। 12টা থেকে 3টা নিলে ত্রিভুজ পাবো। কাদের মধ্যে থেকে পাবো? আমি যদি এমন হয় যে এইখান থেকে একটা বিন্দু নিলাম আর এখান থেকে বাকি 2টা নিলাম, তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ হচ্ছে। আবার এইখান থেকে 2টা নিলাম, এখান থেকে একটা নিলাম, তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ হচ্ছে। হ্যাঁ, অথবা এইখান থেকে তার এইভাবে করে কিন্তু তুমি ত্রিভুজ পাবা। ঠিক আছে, কিন্তু যদি 3টা বিন্দু যদি তুমি একই জায়গা থেকে নিয়ে নাও
তখন কিন্তু তুমি কোনো ত্রিভুজ পাবা না। তাহলে তুমি এখানে যে 5টা বিন্দু আছে সমান্তরাল, এই 5টা থেকে তুমি 3টা চুজ করতে পারো না। এই 5টা থেকে যদি 3টা চুজ করে ফেলো তুমি কোনো ত্রিভুজ তৈরি করতে পারবা না। আবার এইখানে 7টা বিন্দু আছে সমান্তরাল, এইখান থেকে তুমি 3টাই চুজ করতে পারবা না। এই 7টা থেকে যদি 3টা চুজ করো তাহলে তুমি কিন্তু কোনো ত্রিভুজ আলটিমেটলি তৈরি করতে পারবা না। ত্রিভুজ তৈরি করতে হলে তোমার কি করতে হবে, 2টা নিতে হবে এক জায়গা থেকে, একটা নিতে হবে অন্য জায়গা থেকে। 2টা এক জায়গা থেকে, একটা অন্য জায়গা থেকে। আমি টোটাল আমি কয়টা ত্রিভুজ পাবো? টোটাল পাবো 12 সংখ্যক ত্রিভুজ। হ্যাঁ, এর মধ্যে থেকে সমান্তরাল রেখা আছে 2টা, ওই সমান্তরাল রেখার মধ্যে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো থেকে যদি যে কোনো 3টা বিন্দু নেই তাদেরকে যদি যোগ করি আমি পাবো সরল রেখা, আমি কিন্তু কোনো ত্রিভুজ পাবো না। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারলাম। খুবই মজার কিন্তু, ঠিক না? বুঝতে পারলে কিন্তু একদম দেখো একটা লাইন লাগছে, মানে এক লাইনে আমি অ্যান্সারটা লিখে ফেলছি। মানে এর চেয়ে তুমি আর কি এক্সপেক্ট করো? একটা মানুষ যদি সমাবেশ বিন্যাসের কনসেপ্ট অঙ্কগুলো যদি বুঝে, তুমি দেখবা বিন্যাস সমাবেশে আমি এখন পর্যন্ত যতগুলো প্রবলেম করেছি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে একদিনে তুমি 100টা অঙ্ক করতে পারো, তুমি টায়ার্ড হবা না। কনসেপ্টে যদি ঝামেলা থাকে একটা অঙ্ক নিয়ে তুমি বসবা, তোমার মাথায় দেখবা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, তুমি কোনো সলিউশন বের করতে পারবা না। মানে আমি আসলে নিজেই স্টেপ দিয়ে গেছি, এই জন্য আমি বলতেছি যে কিছু কিছু প্রবলেম এমন আছে যেটা একটা প্রবলেম নিয়ে আমি বসছি, সারাদিনও আমি একটা প্রবলেম সলিউশন বের করতে পারি। আমি বুঝতেছি না কি কাহিনীটা কি হলো, এখানে কিভাবে কি করলো কিছু তো বুঝলাম না। বাট লেখছে কিন্তু এক লাইন, সলিউশনটা লেখছে এক লাইনে, মানে ধরতে পারবা। আর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি দেখবা যে কি এক লাইনে এভাবে তুমি 100টা অঙ্ক করবা, টায়ার্ড হবে না। ঠিক আছে, তো এবার আসো পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমের ক্ষেত্রে আমাদের রিজনিংটা কেমন হবে, যে কতগুলা সরল রেখা উৎপন্ন করতে পারবো। সরল রেখা উৎপন্ন করার জন্য কি কি করতে হবে? 12টা বিন্দু থেকে যে কোনো 2টা বিন্দু নিলে কিন্তু সরল রেখা হয়ে যাবে। বাট বলতো কাদেরকে বিয়োগ দিতে হবে? 7C2 -5C2 আর +2। সাবাস, ভেরি গুড, এই তো গুড। তাহলে আমি 7C2 কিন্তু বাদ দিতে হবে, 5C2 বাদ দিতে হবে, এটা ঠিক আছে। বাট এইখানে 5টা বিন্দুকে যদি যোগ করি আমি কিন্তু একটা সরলরেখা কিন্তু পাচ্ছি। আবার এখানে 7টা বিন্দুকে যোগ করলে কিন্তু একটা সরলরেখা পাচ্ছি। টোটাল কিন্তু আবার আমি 2টা সরলরেখা কিন্তু পাবো তাদেরকে যোগ করে। তাই আমাকে +2 আবার করে দিতে হবে, ওই আগে একটু আগের যে কনসেপ্টটা ছিল সেটার মতো। ঠিক আছে, একটু আগে যে কনসেপ্টটা ছিল সেটার মতো। এইবার আসলে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে কৌণিক বিন্দু কয়টা পাবো। দেখো ও ছেদবিন্দু, ছেদবিন্দু কয়টা উৎপন্ন হবে। ছেদবিন্দুর কনসেপ্টটা বোঝার জন্য দেখো, ছেদবিন্দু উৎপন্ন হওয়ার জন্য কি হয়ে যেত? ধরো তোমার এখানে 2টা বিন্দু আছে, এই 2টা বিন্দুকে তুমি যোগ করলাম, একটা সরলরেখা হইলো। আবার এখানে আরো 2টা বিন্দু আছে, তাদেরকে তুমি যোগ করলে আরেকটা সরলরেখা হইলো। তাহলে বলো তো 4টা বিন্দু থেকে তুমি কয়টা ছেদবিন্দু পাইলা? 4টা বিন্দু থেকে একটা ছেদবিন্দু পাওয়া গেছে। এখানে আবার একটা কাহিনী আছে, 4টা বিন্দু কি তুমি একই সরলরেখা বরাবর নিছি? আমি 2টা বিন্দু নিলাম এক সরলরেখা বরাবর, বাকি 2টাকে নিলাম আরেকটা সমান্তরাল সরলরেখা বরাবর, তখন কিন্তু তুমি ছেদবিন্দু পাবা। 2টা বিন্দুকে নিতে হবে একটা সমান্তরাল সরলরেখা বরাবর, বাকি 2টা বিন্দুকে নিতে হবে আরেকটা সমান্তরাল সরলরেখা বরাবর। তখন তাদের যে কানেকশনের মাধ্যমে যেই সরলরেখা 2টা হবে, এই সরলরেখা 2টা কিন্তু মধ্যবর্তীতে একটা দেখবা ছেদবিন্দু কিন্তু তুমি পাবা। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে কাহিনী। তাহলে এবার তাহলে বলো দেখি অ্যান্সারটা কত হবে। আমার টোটাল বিন্দু আছে এখানে 5টা বিন্দু, এখানে আছে 7টা বিন্দু। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে 5টা থেকে নিতে হবে 2টা, 7টা থেকে নিতে হবে 2টা, মাঝখানে যোগ দিব না গুণ দিব? গুণ দিব, ভেরি গুড। এই তো তোমরা রিজনিং খুবই ভালো তোমার। হ্যাঁ, এখানে বড় বড় স্টুডেন্টরা দেখা যায় কি এখানে এইসব জায়গায় প্যাচ লাগাই ফেলে। ঠিক আছে, চিন্তা করে কমপ্লেক্স হয়, এই জন্য হয়তো বা প্যাচ লাগে। যাই এখানে আমি গুণ দিব, কেন গুণ দিব? কারণ যে 5C2 যখন করলাম আমি, আমার টার্গেট হচ্ছে ছেদবিন্দু পাওয়া। ছেদবিন্দু পাওয়ার জন্য আমি প্রথমে এখান থেকে 2টা বিন্দু চুজ করলাম, এই 2টা বিন্দুকে চুজ করলাম। আমি এখনো ছেদবিন্দু পাই নাই, আমি আবার এখান থেকে 2টা বিন্দুকে চুজ করলাম। হ্যাঁ, এইবার আমি তাদেরকে যোগ করলে আমি একটা করে ছেদবিন্দু পাবো। তাহলে কাজ কিন্তু শেষ হয় না। কাজ শেষ হয় নাই দেখে আমার ছেদবিন্দু পাওয়ার যে টার্গেট, সেই টার্গেটটা শেষ হয় নাই দেখে মাঝখানে দিয়েছি গুণ। ওকে, 5C2 × 7C2 এই সংখ্যক ছেদবিন্দু পাবো। প্রথমটা থেকে 2টা করে বিন্দু নিব, লাস্টেরটা থেকে আরো 2টা বিন্দু নিব, এখান থেকে এইভাবে মনে হচ্ছে ছেদবিন্দু পাবো। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। আচ্ছা, এখন চলো আরেকটা প্রবলেম দেখি। ছেদবিন্দু প্রবলেমটা করছি না, 5টা বলতে 7টা বিন্দু। এখানে একটা প্রবলেম আছে, একটি সমান্তরাল 20টি সরলরেখা আছে। আচ্ছা, প্রবলেমটাকে নিয়ে আসি।
প্রশ্নটা একটু পড়ো, সম্ভবত এটাই আমার ছিল আজকের দিনের শেষ প্রবলেম। ঠিক আছে, আরেকটা ক্লাসে আমরা সমাবেশ করতে পারবো ইনশাআল্লাহ। সেখানে কি বলছে, একটি সমতলে 20টি সরলরেখা আছে, যার মধ্যে 5টি সরলরেখা পরস্পরের সমান্তরাল এবং 4টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করে। তুই কি বুঝতে পারছো? চিন্তা করে দেখো কি বললো, একটি সমতলে 20টা সরলরেখা আছে, যার মধ্যে 5টি সরলরেখা পরস্পর সমান্তরাল, 5টা সরলরেখা আছে সমান্তরাল। আচ্ছা বুঝলাম। আবার কি বলছে, এবং 4টা সরলরেখা একই বিন্দুতে ছেদ করে। আবার 4টা সরলরেখা এমন আছে যারা একই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তাদের এই 4টা সরলরেখা থেকে ছেদবিন্দু কিন্তু আমি একটা পাচ্ছি, বেশি পাই নাই, কিন্তু মাত্র একটা ছেদবিন্দু পাইছি। আচ্ছা, তাহলে এখানে গেল 5টা সরলরেখা চলে গেল, এখানে 4টা সরলরেখা চলে গেল, আর সরলরেখা আছে কয়টা? আর সরলরেখা আছে হচ্ছে তোমার 11টা। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো ছেদবিন্দু পাওয়া সম্ভব? আচ্ছা, তো প্রথম রিজনিং দেখো, আমি এইখানে যে 5টা সরলরেখা আছে, এই 5টা থেকে কিন্তু কোনো ছেদবিন্দু পাবো না। সরলরেখা থেকে ছেদবিন্দু পাওয়ার সিস্টেমটা কি, যে কোনো 2টা সরলরেখা যদি তুমি নাও, তাদের মধ্যে থেকে একটা ছেদবিন্দু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, আনলেস তারা সমান্তরাল হয়। সমান্তরাল না হলে তাদের মাঝখান থেকে তুমি একটা ছেদবিন্দু পাবা, অবশ্যই পাবা। এখন আমার টোটাল তো আছে 20টা সরলরেখা, অ্যানসারটা হবে এক লাইন। আমার 20টা সরলরেখা আছে, ছেদবিন্দু পাওয়ার জন্য 20টা থেকে যে কোনো 2টা সরলরেখা যদি নেই, তাহলে আমি ছেদবিন্দু পাওয়ার পসিবিলিটিস থাকে, যদি না সমান্তরাল সরলরেখা। কিন্তু আমি দেখতেছি এখান থেকে 5টা সরলরেখা আছে, তারা আবার সমান্তরাল। তাহলে 5C2, এই 5টা সরলরেখা থেকে যদি 2টা সরলরেখা চুজ করি, কোনো ছেদবিন্দু পাওয়া সম্ভব না, তাহলে 5C2 কে বিয়োগ করতে হবে। আবার দেখো, এই 4টা সরলরেখা থেকে যদি তুমি 2টা সরলরেখাকে চুজ করো, তুমি যতভাবে চুজ করো না কেন, তুমি ছেদবিন্দু পাবা শুধুমাত্র একটা ছেদবিন্দু পাবা, ভিন্ন ভিন্ন অনেকগুলো ছেদবিন্দু পাবা না, কারণ তারা সবাই একই বিন্দুতে ছেদ করছে। তাহলে 4C2 একেও বিয়োগ করতে হবে, যোগ করতে হবে 1, কারণ এই 4টা থেকে কিন্তু একটা ছেদবিন্দু আমি পাইছি, তাই একটা ছেদবিন্দুকে আমি যোগ করে দিলাম, আর বাকি ছেদবিন্দুগুলোকে আমি বিয়োগ করে দিলাম, কারণ বাকি ছেদবিন্দু আমি পাচ্ছি না, আমি পাচ্ছি মাত্র একটা ছেদবিন্দু। তার মানে দেখো টোটাল 20টা সরলরেখা ছিল, এই 20টা সরলরেখা থেকে তুমি যদি যে কোনো 2টা সরলরেখা নাও, তাহলে তোমার ছেদবিন্দু একটা করে ছেদবিন্দু পাওয়ার চান্স আছে। কিন্তু যেহেতু 5টা বলে দিচ্ছে যে 5টা সরলরেখা হচ্ছে সমান্তরাল, তাই তাদের থেকে যদি 2টা করে নাও, তুমি কোনো ছেদবিন্দু পাচ্ছ না। আর যেহেতু এখানে বলা হয়েছে 4টা সরলরেখা একই বিন্দুতে ছেদ করতেছে, তাই ওই 4টা থেকে যদি 2টা সরলরেখা নাও, তাহলে তুমি একটা ছেদবিন্দু পাবা। তাই আমি 4C2 কে বিয়োগ করে দিয়ে 1 যোগ করে দিলাম। বুঝতে পারছো কিনা বলো তো প্রবলেমটা? জি ভাইয়া। তাহলে এই প্রবলেমটাও বুঝতে পারছো, ভেরি গুড। সো আজকে পড়ায় খুব মজা পেলাম। তোমরা আসলে আমি ভাবতেছিলাম যে সরলরেখা এই জায়গাগুলোতে গেলে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে কিনা জিনিসটা, বা চুজিং এর ব্যাপারগুলো করতে পারবে কিনা। তো নেক্সট ক্লাসে আমাদের আরো ইন্টারেস্টিং অনেক জিনিস বাকি আছে অ্যাডমিশন লেভেলে, ওগুলা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং চেষ্টা করবো নেক্সট ক্লাসে সমাবেশ শেষ করে দাও। এরকম সাইজের একটা ক্লাস হবে 1 ঘন্টা 20 মিনিটের বা 1.5 ঘন্টা। তো তারপরে আমরা সম্ভবত নেক্সট উইক থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে আমরা এই উইকে আমাদের ফার্স্ট পেপারের শেষ ক্লাসগুলো হবে, নেক্সট উইক থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করে দেবো। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ, পিডিএফটা এখনই দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত। ভাইয়া